আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতিতে আপনাদের আরও একবার স্বাগতম। আমি আপনাদের ইংলিশের মেন্টর দিলরুবা ফাতিমা বৃষ্টি আছি আপনাদের সাথে। আমাদের আজকে লেকচারের টপিক হচ্ছে সপ্তম লেকচারে আমাদের টপিক হচ্ছে দুটি, চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশন এবং টেস অফ দ্য টারবারভিলস থমাস হার্ডি। দুটো ভিক্টোরিয়ান নভেলিস্টকে নিয়ে আমরা দুটো চমৎকার নভেল নিয়ে কথা বলবো। চেষ্টা করবো একটু সংক্ষেপে এর সামারি, থিম, স্টাইলিস্টিক ফিচার, ক্যারেক্টার্স এবং সেই সাথে যে ছোট ছোট অংশগুলো থেকে প্রশ্ন বেশি আসতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করার। ক্লাসের ওভারভিউ বরাবরের মতো একরকম থাকবে, এটা নিয়ে আজকে আমরা বেশি সময় নষ্ট করব না, এমনকি বায়োগ্রাফির দিকেও বেশি যাব না, কারণ নভেলগুলোতে অনেক বেশি সময় লাগে। আপনারা জাস্ট চার্লস ডিকেন্সন সম্পর্কে এটুকুই জেনে রাখুন যে উনি ওনার জীবনে, ব্যক্তিগত জীবনে যেহেতু অনেক বেশি দুঃখ কষ্টের শিকার হয়েছিলেন এবং 12 বছর বয়সে বাবার আর্থিক ঋণের জন্য বাবাকে জেলে যেতে হয়েছিল, পরবর্তীতে শিশুশ্রম করেছেন এবং মা একসময় চেয়েছিলেন বাবার জামিনের মুক্তির পরও যে তাকে যেন কাজটা কন্টিনিউ করে। তো এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো এবং সোসাইটি একেবারে নিচু স্তর থেকে একেবারে উপর স্তরে ওঠা, পপুলারিটি পাওয়া, সব কিছু কিন্তু তার লেখায় খুব চমৎকারভাবে ফুটে উঠেছিল। গ্রেট এক্সপেকটেশন কিন্তু আসলে একটা ট্রায়োলজি, একটা অটোবায়োগ্রাফিক্যাল নভেলের একটা ছায়া। কোন 3টে নভেলের ট্রায়োলজি আমরা জানি? চার্লস ডিকেন্সের কিন্তু 15টি নভেল আছে। এই ভিক্টোরিয়ান নভেলিস্ট 15টি জনপ্রিয় নভেল লিখেছেন। এছাড়া ক্রিসমাস ক্যারলের অনেকগুলো ক্রিসমাস সিরিজ আছে, সেগুলো নিয়ে আমাদের কথা বলার প্রয়োজন নেই। তো যেটা হচ্ছে ভিক্টোরিয়ান সময়ের যে চমৎকার নভেলগুলো ছিল, সেই 3টে নভেলে কিন্তু এটা একটা ট্রায়োলজি। সেটা কি? ডেভিড কপারফিল্ড, অলিভার টুইস্ট এবং গ্রেট এক্সপেকটেশন। এই 3টে চরিত্রের মধ্যে আপনারা সাহিত্য সম্পর্কে যারা বেশি আগ্রহী তারা তো নিশ্চয়ই ডেভিড কপারফিল্ড বা অলিভার টুইস্ট সম্পর্কে জানেন। তাহলে আপনারা ওই দুজন প্রোটাগনিস্টের সাথে কিন্তু পিপকে মেলাতে পারবেন। জর্জ বার্নার শহের মতে কিন্তু এই নভেলটি হচ্ছে চার্লস ডিকেন্সের সবথেকে নিখুঁততম নভেলটির একটি, এবং এটা মূলত এমন একটা জার্নি। আমরা কিন্তু একটু অন্য দৃষ্টিকোণ থেকে এই নভেলটাকে অ্যানালাইসিস করব। আমরা কাহিনী সংক্ষেপের জন্য না, বরঞ্চ বলা যায় যেহেতু এটা গ্রেট এক্সপেকটেশনটা, যদিও নাম ভূমিকায় প্রোটাগনিস্ট পিপ বা ফিলিপ নেই, কিন্তু ওর থিমটি আছে, যে থিমের উপর নভেলটি লেখা। তো আমরা আজকে আলোচনাটাই করব হচ্ছে থিমেটিক ওয়েতে এবং সেই সাথে একটা মোরাল জার্নিতে। তো প্রথম দিকে একটু বেসিক ইনফরমেশনগুলো আমরা দেখি, যেগুলো থেকে একটু প্রশ্ন হলেও হতে পারে। যেমন চার্লস ডিকেন্সের কিন্তু ছদ্মনাম ছিল প্রথম দিকে, উনি বজ এবং ইন্টিমেটেবল এই নাম দুটো দিয়ে কিন্তু ছদ্মনামে লেখা লিখতেন। আর ওই সময়ের অনেকগুলো উপাধি তাকে দেওয়া হয়েছিল, গ্রেট নভেলিস্ট, ম্যান অফ ইনভেন্টেড ক্রিসমাস, এরকম ওনার লেখাগুলোকেই তখন ডিকেন্সনিয়ান বলা হতো। এবং জীবনদশায় এত জনপ্রিয়তা আসলে খুব কম লেখকই পেয়েছে। যাই হোক, গ্রেট এক্সপেকটেশন কিন্তু মূলত এমন একটি জার্নি, যে জার্নিতে প্রোটাগনিস্ট বা পিপের একটা মোরাল জার্নি বলুন, একটা ম্যাচুরিটি বলুন, সেটাকেই কিন্তু বোঝানো হচ্ছে। এবং এখানে কিন্তু আমরা দুজন পিপকে পাই, একজন পিপ ন্যারেটর, একজন পিপ ক্যারেক্টার। এবং ন্যারেটর এবং ক্যারেক্টারকে আলাদা করার জন্য আমরা দেখি যে ন্যারেটর কিন্তু নিজের যে চাইল্ড ভার্সনটি, সেই ভার্সনের মধ্যে খুব মজার মজার আইরনিক কিছু কমেন্ট করে, এবং সে যখন কথা বলে সে চেষ্টা করে যে সবগুলো ক্যারেক্টার, এমনকি নিজের যে ফলিগুলো, সেই ক্যারেক্টারগুলোকেও খুব ইম্পার্শিয়াল ওয়েতে বলতে। ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হলেও আমরা দেখি যে পিপকে টোটালি, ন্যারেটর পিপকে টোটালি ক্যারেক্টার থেকে আলাদা করা যায়। দ্যাটস আ ভেরি ইউনিক কোয়ালিটি অফ দিস নভেল। তো স্টোরিটা মূলত কি? স্টোরিটা মূলত হচ্ছে একটা হাম্বল কান্ট্রি লাইফ থেকে জেন্টলম্যান হওয়া, এবং এই যে জেন্টলম্যান হওয়া, ভদ্রলোক হওয়ার যে প্রচণ্ড আশা, গ্রেট এক্সপেকটেশন, এটার উপরেই কিন্তু নভেলটি লেখা। আরেকটা কথা, যেহেতু আপনাদের এটা ওএমআর ভিত্তিক পরীক্ষা, এখানে আপনাদের অত ভালো লাগবে না, কিন্তু জেনে রাখা ভালো যে এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে টাইটেলের জাস্টিফিকেশন। টাইটেলের জাস্টিফিকেশন কি? গ্রেট এক্সপেকটেশন এটার সাথে কি যায়? হ্যাঁ, গ্রেট এক্সপেকটেশন কিন্তু শুধু আমরা প্রোটাগনিস্টের মধ্যেও পাই না, আমরা কিন্তু সবার মধ্যে এক ধরনের এক্সপেকটেশন পাচ্ছি। কি ধরনের এক্সপেকটেশন? পিপের এক্সপেকটেশন টু বি আ জেন্টলম্যান। ফর হুম? ফর স্টেলা। স্টেলার আমার এক্সপেকটেশন কি ছিল? প্রাথমিকভাবে এই মেয়েটিকে কিন্তু ম্যানিপুলেট করে ওকে একটা ওয়েলথের স্বপ্ন দেখানো এবং এমনভাবে তৈরি করা, ওটা কিন্তু ছিল মিস হ্যাভিশামের এক্সপেকটেশন। এবং ওনার এক্সপেকটেশন কি? টু ব্রেক অল দ্য হার্ট অফ দ্য মেন। সব পুরুষের হৃদয় ভেঙে নিজের যে হৃদয় ভাঙার প্রতিশোধ, সেটা তিনি নিতে যাচ্ছেন। ম্যাগুইজের এক্সপেকটেশন কি ছিল? ম্যাগুইজের এক্সপেকটেশন ছিল নিজে না পারি,
এই যে ছেলেটি ছোটবেলা আমাকে একটু কৃতজ্ঞতা দেখিয়েছিল, তার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন স্বরূপ পিপের প্রতি সে কিন্তু পিপকে জেন্টলম্যান তৈরি করতে চাচ্ছে। এরকম প্রত্যেকটি ক্যারেক্টারের মধ্যে ইম্পর্টেন্ট বেশ কিছু ক্যারেক্টারের মধ্যে কিন্তু আমরা গ্রেট এক্সপেকটেশনটা দেখি, কিন্তু মূলত গ্রেট এক্সপেকটেশনটা বিল্ডিংস রোমান, মানে যেখানে একটা মোরাল জার্নি বা বলা যায় যে ম্যাচুরিটি চলে আসে, সেখানে আমরা মূলত যেটা দেখতে পাই যে পিপ একটি অনাথ ছেলে, ছোটবেলা থেকে খুব অ্যাবিউসিভভাবে বড় হয়েছে, কারণ সে তার নিজের প্রায় 20 বছর বড় যে দিদি বা বোন তার কাছে বড় হয়েছে, এবং সে খুব অ্যাবিউজার। এবং ওখানে কিন্তু একটা চমৎকার আইরনি, নভেলটি যারা আপনারা পুরোটা পড়েছেন, সত্যি কথা বলতে কি এই ধরনের নভেলগুলো বা কবিতাগুলোর ভেতরে যে কিছু প্রশ্ন, যত সারসংক্ষেপে বলি বা যত কিছুই বলেন, আপনি যদি ভেতরের টেক্সটই পড়েন তাহলে কমন পড়ার সম্ভাবনা যত বেশি, আসলে এভাবে কখনোই আসবে না। কারণ একটা প্রায় 544 পেজের একটা নভেলকে আপনি কতটা ভেঙে ভেঙে পড়তে পারবেন? যাদের ওই সময় টেক্সটগুলো ভালো মতো পড়া আছে তারা কিন্তু এখানে একটু এগিয়ে যাবেন, আর যাদের এখন পড়া নেই তারা ডিসার্টেন হবেন না, চেষ্টা করবেন যত বেশি সোর্স থেকে আরেকটু জানার, আরেকটু ডিটেলস সামারি জানার। হয়তো আপনাদের স্টোরি টেলিংটা শুনতে ভালো লাগে না, বাট বিলিভ মি থিমেটিক প্রশ্নই বেশি আসবে, কারণ পিএসসি যখন প্রশ্ন করবে সে কিন্তু 3টে ক্যাটাগরিতে প্রশ্ন করবে: সহজ প্রশ্ন, মিডিয়াম প্রশ্ন, জটিল প্রশ্ন। জটিল প্রশ্নের জন্য পিএসসি মার্কস খুব কম বরাদ্দ থাকে, 4-5 অথবা 10, আর বাকিটা কিন্তু সহজ প্রশ্নই হবে। তাই সহজ যে প্রশ্নগুলো সেগুলোর উপরেই ফোকাস দিন, জটিল যে প্রশ্নগুলো সেগুলো জানার জন্য আপনাকে টেক্সট পড়তে হবে, একটু টেক্সটটা ডিটেলসে অ্যানালাইসিস করতে হবে, তারপর যদি আপনারা লাকি হন তাহলে কিন্তু হয়ে যেতে পারে। তো যাই হোক, যত বেশি সম্ভব জানার চেষ্টা করবেন একেবারে প্রয়োজন এবং কোন থেকে। আর ক্রিটিক্যাল যে অ্যানালিসিস সেটা আপনার আসলে অ্যাপ্লাই করার সুযোগ নেই, কারণ আপনার এটা রিটেন না, ওভাবে লেখার কোনো সুযোগ নেই। সো চেষ্টা করুন ইনফরমেশনটাকে জানতে, আর ভাইবা যখন যাবেন হ্যাঁ তখন আপনাকে একটু ডিটেলস জানতে হবে। তো সেই পর্যন্ত জানিয়ে রাখ পর্যন্ত আমরা এটা জেনে নিই। তো যাই হোক, প্রথমে আমরা কাকে পাই হচ্ছে পিপকে, যে ছোটবেলায় হঠাৎ করে একটা অ্যাবিউসিভ পরিবেশ থেকে, যেখানে একমাত্র বন্ধু হচ্ছে বোনের হাজবেন্ড, সেই জো। কিন্তু মজার বিষয় হচ্ছে পিপের যে বোন, বলা যায় পিপ মজা করে বলছে যে শুধু আমাকে যে আমার বোন হাতে করে মানুষ করছে তা না, বরঞ্চ মাঝে মাঝে জোকে মানে হাজবেন্ডকেও হাতে করে মানুষ করছে, মানে সে এতটাই অ্যাবিউসিভ। তো এরকম একটা পরিবেশে যা হয়, একটা বাচ্চার মধ্যে ইনসিকিউরিটি গ্রো করে, এবং সে কিন্তু মেন্টালি যেটা করার কথা সেটা করার মতো মেরুদণ্ড তার হয় না, এবং এই জিনিসটা কিন্তু পিপের চরিত্রের একটা অন্যতম ফলই। এবং এই সম্পর্কেও একটি কোটেশন আছে যে আমি জানি যেটা করতে হবে কিন্তু আমি সেটা করতে পারি না, এবং এই জিনিসটাই শেষ পর্যন্ত পিপের একদম ক্যাটাস্ট্রফির দিকে নিয়ে যায়। যেমন জো এবং বিডির মতো দুজন ঘনিষ্ঠ বন্ধুকে সে হারিয়ে ফেলে কিছুদিনের জন্য। তো পিপ এরকম সারাউন্ডিংয়ে মোটামুটি সে সন্তুষ্ট ছিল। হঠাৎ করে একদিন তার সাথে দেখা হলো অ্যাবেল ম্যাগুইচ নামের এক কনভিক্টের সাথে। তো তার সঙ্গে দেখা হওয়ার পর ভীতি প্রদর্শনের জন্যই হোক আর কিছুটা চ্যারিটি থেকে হোক, তার যে সেই সাহায্য সে করে কি, কিছুটা খাবার চুরি করে দেয় এবং একটা ফাইল দেয়। ওখানে ছোট বাচ্চার একটা ভয় আমরা দেখি এবং গিল্টও দেখি, যে তখন তার মধ্যে ইনোসেন্স ছিল। তো এই চ্যারিটি ওয়ার্কটাকে মনে রেখে অ্যাবেল ম্যাগুইচ কিন্তু অ্যানোনিমাসলি তাকে জ্যাগার্স নামের একজন লয়ারের মাধ্যমে প্রচুর একটা ফরচুন দিয়ে যায় এবং তাকে জেন্টেলম্যান করার জন্য ব্যবস্থা করে দিয়ে যায়। কিন্তু ইন দ্য মিন টাইম পিপের জীবনে অন্য একটি ঘটনা ঘটেছে। তাদেরই পরিচিত মিস হ্যাভিশাম খুবই ধনী একজন উদ্ভট ভদ্রমহিলা, যিনি তার সৎ ভাই দ্বারা চক্রান্তের শিকার হয়ে কম্পেসন নামের তার যে বাগদত্তা তাকে বিয়ের আসরে তাকে ঠকিয়ে চলে যায়। এই জিনিসটাকে তিনি মেনে নিতে পারেননি, ফলাফলস্বরূপ তিনি অদ্ভুতভাবে নিজের সময়টিকে বন্দি করে রাখতে চাইতেন, এবং এই বন্দি করে রাখার এবং পরবর্তীতে পুরুষ জাতির উপর বিদ্বেষের জন্য তিনি কি করেছিলেন, তিনি চাইছিলেন যে একটা প্রতিশোধের টুল তৈরি করতে, আর সেই টুলটা ছিল 3 বছর বয়সী স্টেলা, যাকে জ্যাগার্স তাকে দত্তক দিয়েছিল। স্টেলাকে তিনি এমনভাবে বড় করেছিলেন যাতে সে পুরুষের হৃদয় ভাঙতে পারে। তো এই মেকানিজমের শিকার হয় কিন্তু পিপকে তাম্বলচুক, তাদেরই প্রতিবেশী, সে নিয়ে যায় মিস হ্যাভিশামের মেয়ের সাথে খেলতে, এবং মিস হ্যাভিশামের এই যে স্কিম সেটাতে বলা যায় যে স্টেলার না চাইতে এমনভাবে পারদর্শী হয়ে যায়, এবং পিপ প্রথমে এই কোল্ড বাট বিউটিফুল স্টেলার প্রেমে পড়ে যায়। ফলস্বরূপ একসময় নিজের হাম্বলনেস নিয়ে, এই ব্যাকগ্রাউন্ড নিয়ে তার মধ্যে কিন্তু এক ধরনের তীব্র মানসিক টানাপোড়েন শুরু হয়। তার মনে হতে থাকে সে কেন এত সাবলাম ক্যারেক্টার হয়ে গেল, এবং মিস হ্যাভিশাম কিন্তু তাকে কষ্ট দেওয়ার জন্য মূলত তার অ্যাপ্রেন্টিসটা ঠিক করে তার যে দুলাভাই
ভগ্নিপতি তারই কামারশালায়। কিন্তু সেখানের পরিবেশ আর কিন্তু ওর ভালো লাগছে না, কারণ স্টেলাকে দেখে চেষ্টা করে নিজেকে জেন্টেলম্যান করার একটা স্বপ্ন দেখতে থাকে। এখানেও কিন্তু একটা আয়রনি আছে, ভীষণ মজার একটা আয়রনি। যাকে দেখে পিপ সোশ্যাল উপর ক্লাসে উঠতে যাচ্ছে, তার নিজের জন্ম কিন্তু পিপের থেকেও বাজে পরিস্থিতিতে। তার বাবা মা আমরা পরবর্তীতে জানতে পারি কে একজন ক্রিমিনাল, দুজনেই ক্রিমিনাল, ম্যাগুইচ এবং মলি। তো এরকম পরিবারের মেয়ে। তো যাই হোক, পিপ তখন জানে না। পিপ সারা জীবন কিন্তু বলা যায় আনরিজনেবলি ওকে ভালোবেসে গেছে, একেবারে অর্থহীনভাবে ভালোবেসে গেছে, বাট তীব্র প্যাশনের সাথে। তো এরকম একটা সময় যখন পিপের কাছে খবর আসে কেউ একজন তাকে জেন্টেলম্যান করতে যাচ্ছে, তার জন্য ফরচুন রেখে গেছে, স্বাভাবিকভাবে পিপ বিশ্বাস করে নেয় কি, পিপ বিশ্বাস করে নেয় যে এই জিনিসটি করেছেন মিস হ্যাভিশাম। এবং মিস হ্যাভিশামও কিন্তু এই ডিলিউশনটি ভাঙে না, বরঞ্চ তিনি এটাকে এনজয় করেন, তিনি এটাকে কাজে লাগানোর চেষ্টা করেন, যে পিপের মিস হ্যাভিশামের প্রতি এক ধরনের ডিভোশন কাজ করে, এক ধরনের শ্রদ্ধা, তিনি এটাকে এনজয় করেন। এবং স্টেলা বারবার কিন্তু পিপকে সাবধানও করে যত সে বড় হতে থাকে, যে আমার কোনো হৃদয় নেই, আমার কাছে এসো না, তুমি আহত হবে। কিন্তু পিপ হেল্পলেসলি এতটাই ভালোবাসতো, এবং সে যেহেতু বিশ্বাস করতো যে মিস হ্যাভিশাম আমার জন্যই আমাকে স্টেলার জন্যই রেডি করছে, সেটা বিশ্বাস করতে পারেনি। আলটিমেটলি এই প্রসিজিওরে, জেন্টেলম্যান হওয়ার প্রসিজিওরে, পিপের ভেতরে যে ট্রু জেন্টেলম্যানটি ছিল সেটি কিন্তু নষ্ট হয়ে যায়। সে তার হাম্বল আচরণগুলো ভুলে যেতে থাকে, সে একটা স্নবে পরিণত হয়। এখানে আমরা পাই কিন্তু ভিক্টোরিয়ান সোসাইটির মানি, ওয়েলথ, দ্য সো কল্ড ক্লাস অ্যান্ড গ্রেট এক্সপেকটেশনস ইফেক্ট। এই পুরো থিমটাকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন কি এই নভেলটি কিন্তু মূলত ভিক্টোরিয়ান সোসাইটির ওই সময় যে মানি হাঙ্গারিং সেটাকে ফোকাস করে লেখা হয়েছে। এই প্রত্যেকটা ক্যারেক্টারের অন্যতম থ্রাস্ট কিন্তু হচ্ছে ওয়েলথ, রিকগনিশন। পিপের প্রতি আচরণ পাম্বলচুক বা তার প্রতিবেশী এক ছিল ছোটবেলায় যখন সে অনাথ ছিল, টোটালি ডিফারেন্ট হয়ে যায় যখন সে একটা জেন্টেলম্যান হওয়ার প্রসেসে চলে যায়। এবং এই ধরনের আচরণ যা করে মানুষের মধ্যে এক ধরনের স্নবিশ আচরণ তৈরি করে। পিপের মধ্যেও সেই জিনিসটা হয়, এবং যখনই সে জানতে পারে যে সে লন্ডনে যাবে, তখনই সে ইতিমধ্যে সেই ধরনের জেন্টেলম্যান সুলভ, আই মিন স্নব সুলভ আচরণ কিন্তু করা শুরু করে। একসময় সে জো এবং বিডি, তার দুই ঘনিষ্ঠ বন্ধু, বলে যে রিয়েল ওয়েল উইশার, তাদের থেকে দূরে চলে যায়। তার বোনের মৃত্যুর পর আসার পরেও সে আসলে ওভাবে তাদের সাথে রিচ করতে পারে না। তো পিপের পার্গেশনটা হয় কখন? পিপ স্টেলাকে প্রপোজও করে বড় হওয়ার পরে, কিন্তু দেখা যায় যে স্টেলা কিন্তু তাকে রিফিউজ করে বেন্টলি ড্রুমেল নামে এক অ্যাবিউজারকে বিয়ে করে বসে থাকে। তো এই সময়ের মাঝখানে পিপের জন্য আরেকটি যে স্ট্রাইকিং ঘটনা ঘটে, সে জানতে পারে যে ম্যাগুইচ, সেই কনভিক্ট যাকে সে ছোটবেলায় সাহায্য করেছিল, সেই হচ্ছে তার রিয়েল বেনিফ্যাক্টর। এই একটি জিনিস কিন্তু পিপের মোরাল যে জার্নি টোটালি কমপ্লিট করে দেয়। পিপ নতুন করে সবকিছু ভাবা শুরু করে, তার যে ইলিউশন ছিল সেটি নষ্ট হয়ে যায়, এবং রিয়েলিটি ভার্সাস ইমাজিনারি আর আইডিয়ালিজমের যে কনসেপ্টটা, সেখানে কিন্তু এটা স্ট্রাইক করে। পিপ একটা আইডিয়ালিস্টিক ওয়ার্ল্ডে ছিল, যেখানে জেন্টেলম্যানের সংজ্ঞা ছিল ওয়েলথ, যেখানে জেন্টেলম্যান হওয়াটা হিউম্যান রিলেশনশিপের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। কিন্তু অ্যাবেল ম্যাগুইচ, যার সাথে তার কোনো সম্পর্ক নেই, তার এই কম্পেশন কিন্তু পিপকে নতুন করে ভাবতে শেখায়। এবং তখন কিন্তু সে বুঝতে পারে জোয়ের সাথে সে কী ধরনের আচরণ করেছে, তার প্রিভিয়াস আচরণগুলো কেমন ছিল, এবং সে ঠিক করে যে না, এই অর্থ আর সে নেবে না। কিন্তু যতই সে ম্যাগুইচের সাথে সময় কাটাতে থাকে, তার প্রতি তার কিন্তু একটা শ্রদ্ধা জন্মে, এবং সে চেষ্টা করে নিজের ফিউচারকে স্যাক্রিফাইস করেও যে ম্যাগুইচকে নিরাপদে, যেহেতু সে অস্ট্রেলিয়ায় নির্বাসিত হয়েছিল এবং ওখানেই একটা ওয়েলথ করেছিল, তার এই ইংল্যান্ডে কিন্তু তার আসা বারণ ছিল, কিন্তু তারা পিপ এবং তার বন্ধু ওরা কিন্তু রিস্ক নিয়ে ওকে বের করতে চায়, কিন্তু ফলস্বরূপ হয় না। ম্যাগুইচ ধরা পড়ে, জেলে মারা যায়, এবং পিপও অসুস্থ হয়ে যায়, শয্যাশায়ী হয়ে যায়, এবং রিনে জেলেই চলে যেত, শারীরিক অসুস্থতার জন্য সে যায় না। ওইরকম সময় কিন্তু তার কাছে কে আসে? ওইরকম সময় তার কাছে আবার চলে আসে সে জো, তার সে অকৃত্রিম বন্ধু। এখানে আরেকবার কিন্তু দেখায় যে ট্রু হিউম্যান রিলেশনশিপ is far superior than this so-called Victorian spirit. ভিক্টোরিয়ান সময়ের যে ওয়েলথ, সেটা নিয়ে কিন্তু জোর কোনো মাথা ব্যথাই ছিল না, এবং এখানেই কিন্তু পিপের মধ্যে টোটাল যে জাস্টিফিকেশন, টোটাল যে ট্রান্সফরমেশনটা হয়ে যায়। এবং এই নভেলটার পুরো থিমটাই এটা, পিপের জার্নিটা, ওর ম্যাচুরিটি লেভেলটা। চাইল্ডহুডের পিপ খুব ইনোসেন্ট,
এরপরে একটু বড় হওয়ার 12 বছরে যখন ওকে গ্রেট এক্সপেকটেশন দেওয়ার স্বপ্নটি দেখানো হয়, তখন থেকে তার মধ্যে যে ট্রান্সফরমেশনটা, ওই পিপ। তারপর স্টেলাকে হেল্পলেসলি পার্সু করা পিপ, কিংবা ওই সময় কন্টেম্পোরারি সোসাইটির স্নব একটা পিপ, এবং সবার শেষে একটা পিউরিফাইড পিপকে আমরা পাই, যে হচ্ছে বন্ধুকে অকৃত্রিমভাবে না জানিয়ে সাহায্য করার চেষ্টা করে, ম্যাগুইজকে সাহায্য করার চেষ্টা করে, জো এবং বিডির কাছে কৃতজ্ঞতা স্বীকার করে, এমনকি সে বিডির কাছে ফেরতও যেতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন দেখে সে জোর সাথে বিডির বিয়ে হয়েছে, সে খুবই খুশি হয়। তাদের সন্তানের জন্যও তার প্রচণ্ড ভালোবাসা থাকে, এবং দেখা যায় যে সে হারবার পকেট তার বন্ধুর সাথে কায়রোতে ওখানে ফার্মে কাজ করে। এবং এই যে ভিক্টোরিয়ান সোসাইটির একটা কনসেপ্ট ছিল যে মানুষ নিজে কাজ করা মানুষগুলো জেন্টেলম্যান না, বরঞ্চ যারা ইনহেরিট করে তারা জেন্টেলম্যান, এখানেও কিন্তু পিপ একটা স্ট্রাইক করে। কীরকম স্ট্রাইক করে? সে কিন্তু নিজে কাজ করে কায়রোতে নিজের একটা পজিশন তৈরি করে ফেলে, এবং কি হার্বার পকেটকে সে জানায়ও না যে আমি তোমার এই পজিশনের জন্য অর্থ দিয়েছিলাম। সো এখানে কিন্তু পিপের মধ্যে ইনিশিয়াল যে ইনোসেন্সটা, ইনিশিয়াল যে গুডনেসটা আবার ফেরত আসে। চার্লস ডিকেন্সের এই নভেলটির শেষ কিন্তু হয়েছিল ওনার একটু স্যাড এন্ডিং দিয়ে, যে অনেক বছর পরে পিপ আর স্টেলা যখন দেখা হয়, দুজনের মধ্যে ট্রান্সফরমেশন হয়, একজন উইডো হয়ে গেছে আর একজন বয়স্ক, কিন্তু তাদের মধ্যে একটা প্রগাঢ় বন্ধুত্বের শপথ নিয়ে এটা শেষ হয়ে যায়। কিন্তু বন্ধুর পরামর্শে ডিকেন্স কিন্তু এটাকে রিভাইজ করতে বাধ্য হন, এবং যেহেতু আমরা জানি যে চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশনটা কিন্তু মূলত পত্রিকায় সিরিয়ালে পাবলিশ হচ্ছিল। সো পাবলিক ডিমান্ড একটা ম্যাটার করছিল, তো ফলাফলস্বরূপ একটা হ্যাপি এন্ডিং দেওয়া হয়। সো এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ইনিশিয়াল এন্ডিংটা কি ছিল আর এখনকার এন্ডিংটা কি, ডিফারেন্সটা কেন, কে করেছে? তো এই ধরনের একটা প্রশ্ন আপনাদের একটু পরে আমি দেখাবো। তো এই ছিল মোটামুটি গল্প। মূলত এটা হচ্ছে একটা রিভেলেশন, ট্রান্সফরমেশন এবং মোরালিটির যে আপগ্রেডেশন, সেটার একটা মেসেজ। এখন একটু কি লিটারের যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা দেখে নিই, যেগুলো থেকে আপনাদের ছোট ছোট এমসিকিউ আসার সুযোগ আছে। যেমন জনরা, এখানে কিন্তু অনেকগুলো জনরার প্যাটার্ন নিয়ে কাজ করা হয়েছে। প্রথমে যেটা বলছিলাম বিল্ডিংস রোমান, কেন? কারণ এটা হচ্ছে একটা মোরাল জার্নি। ক্যারেক্টারটি প্রথমে কেমন ছিল, এখন কেমন হচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য কেমন হচ্ছে, এবং এদের যে মোরাল জার্নির ফলে পিপের মধ্যে যে একটা নতুন মানুষের কোয়ালিটিগুলো আবার অ্যারাইজ করেছে বা স্প্রাউট করেছে, সেটাই কিন্তু বিল্ডিংস রোমানের বৈশিষ্ট্য। তো অত ডিটেলস আমাদের জানার প্রয়োজন নেই, আমাদের টার্মটা মনে রাখলেই হবে। আর গথিক ফিকশন কেন, গথিক বা গ্রটেস্ক ফিকশন কেন? আমরা স্যাটিস হাউস কিন্তু এখানে পাবো। স্যাটিস হাউস কি? মিস হ্যাভিশামের যে অ্যাবোর্ডটি বা বাসস্থানটি। স্যাটিস হাউস কিন্তু খুবই প্যারাডক্সিক্যাল একটা নেম। কেন? স্যাটিস হাউস মানে যেখানে স্যাটিসফাইড, যেখানে সবাই সন্তুষ্ট, আর কিছুর প্রয়োজন নেই। কিন্তু আমরা দেখি স্যাটিস হাউসে কিছুই স্যাটিসফাইড না, না স্টেলা স্যাটিসফাইড, না মিস হ্যাভিশাম স্যাটিসফাইড, টাইম ইজ ক্যাপচার দেয়ার, নো হ্যাপিনেস। এখানে আমরা এমন একটা মদের সেলার পাবো যেখানে আর মদ তৈরি করা সম্ভব না। এমনকি নভেলের শুরুতে প্রথম দিকে যখন স্টেলা এবং পিপের দেখা হয়, স্টেলা কিন্তু খুব বিশেষজ্ঞের মতো বলতে থাকে ওখানে আর মদ তৈরি করা সম্ভব না, করলে ওটা টোকা যাবে। মানে কি? মিস হ্যাভিশাম ওখানে কোনো কাজ করেন না, বরঞ্চ উনি যে হেরিডিটারি যে ফ্যামিলি ফরচুন পেয়েছেন সেটার উপরে কাজ করেন, এবং ওনার এই অদ্ভুত ইসেন্ট্রিক লাইফস্টাইলের পরেও কিন্তু তাকে মানুষ সম্মান দিচ্ছে ওই কারণে। তো এখানে কিন্তু হাস্যকর একটা সেটিং আমরা পাচ্ছি, দ্যাটস ওয়াই ইটস আ গথিক ফিকশন। একটু নামটা মনে রাখার চেষ্টা করবেন। সোশ্যাল স্যাটায়ার কেন, সেটা তো ইতিমধ্যে বারবার করে বলা হয়েছে। ওই কন্টেম্পোরারি সোসাইটির সোশ্যাল যে প্রবলেমগুলো, ওয়েলথ, মানি হাঙ্গারি, মানুষের যে রিলেশনশিপের থেকে অনেক বেশি ইম্পর্টেন্স সোশ্যাল ক্লাসকে দেওয়া, এই যে সোশ্যাল প্রবলেমগুলো, কিংবা অ্যারিস্টোক্রেটিক সোসাইটি আমরা যেমন দেখি যে স্টেলাকে যখন নিয়ে যাওয়া হয়, ড্রুমেলের মধ্যে কি অদ্ভুত ধরনের অ্যাবিউসিভ একটা ক্যারেক্টার, এবং সে কেন বিয়ে করে স্টেলাকে? সে বিয়ে করে কিন্তু ফরচুনের জন্য, তার কোনো ভালোবাসা ছিল না। এই ধরনের সম্পর্কগুলো, কিংবা ওই সময় যে কম্পেশন, যে হচ্ছে মিস হ্যাভিশামের এই পুরো ট্র্যাজেডির নায়ক, তাকে কিন্তু একই রকম ক্রাইমের জন্য ম্যাগুইজ এবং কম্পেশন দুজনের মধ্যে কিন্তু শাস্তির অনেক বেশি তারতম্য হচ্ছে। কেন? কারণ ওই সোসাইটি কিন্তু অ্যাপিয়ারেন্সকে অনেক বেশি ইম্পর্টেন্স দিচ্ছিল রিয়েলিটির থেকে। সো ইটস এ সোশ্যাল প্রবলেম। আর শেষে ক্রাইম নভেল, এখানে কিন্তু অনেকগুলো ক্রাইমের ঘটনা ঘটছে।
ইনফ্যাক্ট ক্যারেক্টারগুলোও করছে ছোট বড় অনেকগুলো। আমরা ম্যাগুইজকে পাচ্ছি, ম্যাগুইজের পার্টনার মলিকে পাচ্ছি যারা হচ্ছে স্টেলার বাবা মা, আমরা কম্পেসনকে পাচ্ছি, মিস হ্যাভিশামের ভাইকে পাচ্ছি, এমনকি অর্লিককে পাচ্ছি, ভয়ঙ্কর একজন ক্রিমিনাল যে হচ্ছে পিপের বোনের মৃত্যুর জন্য দায়ী এবং শেষে পিপকেও কিন্তু সে মারতে যায়। এরকম অনেকগুলো ক্রাইম কিন্তু হচ্ছে। এবং আমরা জেগার্সকে দেখছি যে রিপিটেডলি ব্যারিস্টার। তো এই লয়ারের মধ্যে আমরা পাই কিন্তু একটা অদ্ভুত চরিত্র, সে সারাক্ষণ হাত ধোয়। কেন? তাকে কাজ করতে হয় ক্রিমিনালদের নিয়ে এবং সে হাত ধুয়ে বারবার পিউরিফাই হওয়ার চেষ্টা করছে। সো ওটাই কিন্তু সোসাইটিকে, ওই সময় সোসাইটিকে রিপ্রেজেন্ট করছে যে ওই সোসাইটির মধ্যে ক্রাইম অনেক বেশি এবং এটা একটা সোশ্যাল প্রবলেমের মধ্যেও পড়ে। দ্যাটস ওয়াই ইটস এ সোশ্যাল স্যাটায়ার অ্যান্ড ক্রাইম নভেল। এবং আরেকটা জিনিস, সেটা কিন্তু কমিক নভেলও। এখানে সবগুলো জিনিস কিন্তু খুব কমিক আকারে তুলে ধরা হয়েছে। মিস হ্যাভিশামের পুরো ব্যাপারটা, পুরো দুঃখটা এমনভাবে তুলে ধরা হয়েছে যে ওখানে ট্র্যাজেডির থেকে কমেডি বেশি চলে আসে। তো যাই হোক, আমরা ক্যারেক্টার অ্যানালাইসিসের সময় ওটা দেখতে পাবো। ন্যারেটিভ স্টাইল কিন্তু ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ থেকে করা, কিন্তু যদিও ন্যারেটর আমাদের পিপ, কিন্তু এই পিপ কিন্তু টোটালি ডিফারেন্ট। আমরা পিপকে বিভিন্নভাবে এই উপন্যাসটিতে পাবো। একজন ন্যারেটর পিপ একদম ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে বলছে, কিন্তু সে কিন্তু নিজের ছোট এবং বড় রূপগুলোকে একেবারে নির্মোহ দৃষ্টিকোণ থেকে দেখতে পারছে। সো একজন ন্যারেটর পিপকে পাচ্ছি, পরবর্তীতে একটা ছোট পিপকে পাচ্ছি, চাইল্ডহুড ইনোসেন্ট পিপকে পাচ্ছি, তারপর আমরা পাচ্ছি একটু ম্যাচিউরড, বলা যায় যে জেন্টলম্যান হওয়ার আশায় লুব্ধ যে কিশোর, তাকে পাচ্ছি এবং তার যৌবনে চলে যাওয়া পাচ্ছি, এবং সবার শেষে ম্যাচিউরড পিপকে পাচ্ছি। সো তিনটে পিপকে পাচ্ছি, একটু মনে রাখার চেষ্টা করবেন, ওর ক্যারেক্টারিস্টিক্সগুলো মনে রাখার চেষ্টা করবেন, এবং এই ওর ট্রান্সফরমেশনের জন্য এই নভেলটিকে কী বলা হয় সেটাকে মনে রাখার চেষ্টা করবেন। ছোট ছোট প্রশ্ন এখান থেকে প্রচুর আসার সুযোগ আছে। নভেলের সমস্যা হচ্ছে কি, এখানে এত বেশি প্রশ্ন আসতে পারে যে কোনটা থেকে কোনটা রাখবেন, এখানেই সমস্যা হয়ে যায়। সেটিং বলি, সেটিংয়ে কিন্তু দুটো কন্ট্রাস্ট সেটিং আছে। একটা ছিল একদম নভেলের প্রথমে আমরা দেখি পিপ যে জায়গাটিতে থাকে ওটা কিন্তু একটা মার্শ ধরনের জায়গা, মিষ্টি জলাভূমির মতো একটা জায়গা, যেখানে সহজে বোঝা যায় যে এই আবহাওয়াটা ভয়ের, মিস্ট্রিয়াস একটা ওয়েদার। মিস হ্যাভিশামের ঘরটার মধ্যে কিন্তু একটা গ্লুমি ওয়েদার ছিল, কিন্তু এর কন্ট্রাস্টে লন্ডন চলে আসে। লন্ডনের মধ্যে আবার আরেকটা মজার জিনিস হচ্ছে, সেটিংয়ের মধ্যে ওই রুরাল যে পার্সপেক্টিভটা ছিল, সেটিংটা ছিল, সেখানের মধ্যে কিন্তু ভয়ের পরিবেশ থাকলেও পিপের কিছু আপনজন ছিল। কিন্তু লন্ডনে ঝা চকচকে জীবনের মধ্যে কিন্তু ওর আপনজন কেউ নেই, কারণ ওর যারা একদম ক্লোজ এক কোম্পানি ছিল তাদের সাথেই কিন্তু লন্ডনে আসতে গিয়ে তার সম্পর্ক ভেঙে গেছে। সো এই জন্য সেটিংটা খুব ইম্পর্টেন্ট। দুটো কন্ট্রাস্ট সেটিং আপনারা মনে রাখবেন, মার্শ কান্ট্রি অফ কেন্ট অ্যান্ড লন্ডন। একটা হচ্ছে কেন্টের একেবারে মার্শল্যান্ড, আরেকটা হচ্ছে লন্ডনে ঝা চকচকে জীবন। যেহেতু এটা সোশ্যাল সেক্টর, সো এই দুটো পার্সপেক্টিভ একসাথে নিয়ে আসা হয়েছে প্যারালালি কম্পেয়ার করার জন্য। প্রোটাগনিস্ট সম্পর্কে ইতিমধ্যে অনেকবার বলা হয়েছে, ফুল নামটা মনে রাখার চেষ্টা করবেন, ফিলিপ। প্রশ্ন আসতে পারে ওর পিপের পুরো নাম কি। মজার বিষয় হচ্ছে পিপের পুরো নাম কিন্তু নভেলে এক দুবারের বেশি আসেই না। অ্যান্টাগনিস্ট, এখানে কিন্তু সিঙ্গেল কোনো অ্যান্টাগনিস্টই নেই পুরো নভেলটির মধ্যে। যেহেতু পাবলিক ডিমান্ডে ওনাকে প্রতিটি একটা পুরো নভেলটিকে চ্যাপ্টার ওয়াইজ একই লেংথের এবং মোটামুটি একটু সাসপেন্স রেখে রেখে লিখতে হয়েছিল। ফলাফলস্বরূপ প্রত্যেকটি চ্যাপ্টারের জন্য আলাদা অ্যান্টাগনিস্ট, আলাদা মানে প্রত্যেকটা সিচুয়েশনের জন্য আলাদা একজন অ্যান্টাগনিস্ট, কখনো সিচুয়েশনটাই অ্যান্টাগনিস্ট হয়ে গেছে। তো এরকম অনেকগুলো অ্যান্টাগনিস্ট কিন্তু আমরা পাচ্ছি। যেমন আমরা কোথাও মিস হ্যাভিশামকেও অ্যান্টাগনিস্ট হিসেবে পাচ্ছি। পিপের যে এই ডিসইলিউশন, যে ওর গ্রেট এক্সপেকটেশনের পিছনে মিস হ্যাভিশাম দায়ী, এবং স্টেলার প্রতি ওর যে ডিভোশন, এটা তৈরি করার পেছনে মিস হ্যাভিশাম ছিলেন। দ্যাটস ওয়াই শি ইজ অ্যান্টাগনিস্ট। তারপর আমরা পাই অর্লিককে, ও একেবারে সোজা সাপটাই অ্যান্টাগনিস্ট। মিসেস জোয়ের মৃত্যুর জন্য সে দায়ী। পিপকে সে প্রথম থেকে অপছন্দ করে যখন পিপ জোর অ্যাপ্রেন্টিস ছিল, এবং পরবর্তীতেও কিন্তু সে পিপকে অপছন্দ করে, এবং আমরা দেখি ও বারবার রিপিটেডলি আঘাত করার চেষ্টা করেছে। বিডির প্রতিও তার ডিভিশন ছিল, যেই কারণে হচ্ছে বিডির ওকে রিফিউজ করে দেওয়াটাও পিপের উপরে এসেছে। তো সব কিছু মিলে অর্লিক একটা অ্যান্টাগনিস্ট। আবার একদম প্রথমে যেই মিস হ্যাভিশামের যে ইসেন্ট্রিক ঘটনাগুলোর জন্য এই ঘটনাগুলো ঘটা, সেই মিস হ্যাভিশামের এই সিচুয়েশনের জন্য যে দায়ী সে আরেকজন অ্যান্টাগনিস্ট, কম্পেসন। এবং সবার শেষে আমরা ম্যাগুইজকে পাই। ম্যাগুইজ আসলে অ্যান্টাগনিস্টের রোলটা খুব অল্প সময়ের জন্য প্লে করে। কখন করে? ম্যাগুইজ যখন ছোট্ট পিপকে ভয় দেখিয়ে নিজের জন্য খাবার এবং ফাইল আনতে পাঠিয়েছিল।
শুধু এটুকু সময়ের জন্য। তো এই জন্য সিঙ্গেল কোনো কনভেনশনাল অ্যান্টাগনিস্ট আমরা পাই না, বরঞ্চ অনেকগুলো অ্যান্টাগনিস্ট এখানে। ও সবার শেষে মেন্টালি ড্রোমাল। ও কেন অ্যান্টাগনিস্ট? কারণ ও কিন্তু স্টেলার প্রতি পিপের ডিভোশনটাকে জানতো, কিন্তু তারপরেও কোনো ফিলিংস না থাকা সত্ত্বেও শুধুমাত্র মিস হ্যাভিশামের ফরচুনের জন্য সে স্টেলাকে বিয়ে করে এবং প্রচণ্ড অ্যাবিউসিভ একটা লাইফ দেয়, এবং মৃত্যুর আগ পর্যন্ত সে কিন্তু ওর লাইফটাকে নাইটমেয়ার করে ফেলে। যদিও এটা স্টেলারই কোটেশন অনুযায়ী যে এটা ওকে বেন্ড করেছে, কিন্তু একটা রিফর্মড এবং বেটার মিতে পরিণত করেছে, কিন্তু এখানের জন্য কিন্তু মেন্টালি ড্রোমেলও একজন অ্যান্টাগনিস্ট। সো অ্যান্টাগনিস্ট যদি আসে, সিঙ্গেল অ্যান্টাগনিস্ট যদি না আসে, অনেকে যদি আসে সেটাও আপনারা দিতে পারেন। আবার এদের মধ্যে কেউ যদি আসে স্পেসিফিকলি যার রোলটা সব থেকে বেশি অংশ জুড়ে আছে এবং নভেলের মধ্যে যার রোলটা যত বেশি নেগেটিভিটি বেশি ক্যারি করে, সেই অনুযায়ী আপনারা অ্যান্সার দিয়ে দিতে পারেন। এবার দেখা যাক ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সটা কখন হয়? ক্লাইম্যাক্সটা হয় মূলত যখন পিপের এই গ্রেট এক্সপেকটেশনের প্রতি যে এক্সপেকটেশন, সেটা যখন শাটার্ড হয়ে যায়। পিপ জানতো মিস হ্যাভিশাম তার এই ফরচুন চেঞ্জের জন্য দায়ী, সরি কি বলে, দায়ী তো বলা উচিত না, এটা একটা নেগেটিভ শব্দ বলা উচিত, যে অবদান রাখছে। কিন্তু সেখানে সে জানতে পারে যে অ্যাভেল ম্যাগুইচ নামের একজন ক্রিমিনাল তার বেনিফেক্টর। প্রাথমিকভাবে কিন্তু পিপ প্রচণ্ড ডিসগাস্টেড ছিল, এবং এটা কিন্তু একটা ক্লাইম্যাক্স। এইখান থেকেই কিন্তু এই যে মেন্টাল শিফট সব কিছুই কিন্তু এই নভেলের ক্লাইম্যাক্স। এবং আপনারা খুব ভালো মতোই জানেন যে নভেলের ক্লাইম্যাক্স ইজ অনেকটা পাহাড়ের ঢালের মতো, যে স্টোরিগুলো তখন এক ধারছে উপরে উঠে যাচ্ছে, এবং একদম চূড়োয় উঠে যখন সে জানতে পারে যে অ্যাভেল ম্যাগুইচ ইজ দ্য বেনিফেক্টর। ম্যাগুইচকে সে অ্যাকসেপ্টও করতে পারছে না, আবার নিজেকে একজন ক্রিমিনালের সাথে সাথে জড়াতেও পারছে না। এই যে পারগেশন, এবং যেই মাত্র এই সিচুয়েশনটাকে সে অ্যাকসেপ্ট করতে থাকে, তখন কিন্তু হুড়মুড় করে তার নিজের যে কৃতকর্মগুলো জোয়ের সাথে বিডির সাথে সবগুলো আচরণ কিন্তু তার মাথায় চলে আসতে শুরু করে। সো ওটা কিন্তু এই যে রিয়েলাইজেশন বা এই যে ইনফরমেশন যে ম্যাগুইচ হচ্ছে তার রিয়েল বেনিফিক্টর, দ্যাটস দ্য ক্লাইম্যাক্স অফ দিস নভেল। পয়েন্ট অফ ভিউ, ন্যারেটর কথা বলার সময় অলরেডি আমরা বলেছি যে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে লেখা, এই জন্য পয়েন্ট অফ ভিউটা ফার্স্ট পার্সন। সেন্ট্রাল কনফ্লিক্ট কি? সেন্ট্রাল কনফ্লিক্ট হচ্ছে আসলে ইন্টারনাল স্ট্রাগল। বিল্ডিংস রোমানের বৈশিষ্ট্যই হচ্ছে যে একজন ক্যারেক্টারের মোরাল যে বা সাইকোলজিক্যাল যে ডেভেলপমেন্ট, ভেতরের যে স্ট্রাগলটা, সেটাকে জানানো। এবং এই কনফ্লিক্টটাই কিন্তু পুরো নভেলটায় আসলে অনেকগুলো ক্যারেক্টার থাকলো, মূল ক্যারেক্টার পিপ, এবং পিপের জার্নি, পিপের সাথে অন্য মানুষের সম্পর্ক, ওর পার্সপেক্টিভ থেকে পুরো নভেলটা লেখা। তাই সেন্ট্রাল কনফ্লিক্টটাও আসলে পিপের ভেতরে ইন্টার যেটা মল, সেটাই। রেজলিউশন, কালমিনেশন অফ পিপস মোরাল অ্যান্ড পার্সোনাল গ্রোথ। প্রাথমিকভাবে ওর একটা স্নবিশ আচরণ, নিজেকে অন্যদের থেকে আলাদা করতে পারা, যেই মাত্র সে লন্ডনে যাওয়ার কথা শুনলো এবং লন্ডন যাওয়ার জন্য সে রেডি হলো, সে কিন্তু আর পেছনের জীবনকে ফিরে দেখেনি। এবং দেখা গেছে যে লন্ডনে যখন জো ওর সাথে দেখা করতে গিয়েছে, তখন কিন্তু সে ভাবছে জো কেন আরেকটু ভদ্রস্থ হলো না, আরেকটু অ্যাকসেপ্টেবল হলো না। তো এই যে ধরনের চিন্তা ভাবনা, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে ওর মোরাল গ্রোথে পরবর্তী সে এতটা হাম্বল হয়ে যায়, সে কিন্তু বুঝতে পারে যে আমি কি করেছি। এবং এখানে আমরা দেখি কিন্তু নভেলের মধ্যে যে পিপ কাঁদছে, অঝোর ধারায় কাঁদছে যে আমি কি ক্ষতি করে ফেলেছি নিজের। সো এটা একটা রেজুলেশন। তো মোটা দাগে এই ছিল আপনাদের হচ্ছে ছোটোখাটো যে ইনফরমেশনগুলো। স্টাইলিস্টিক ফিচার থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো বরঞ্চ সহজ হবে। ঝামেলা লাগবে হচ্ছে থিমেটিক বা প্লট সামারি থেকে। প্লটের অনেকগুলো টুইস্ট, সেই ছোট ছোট টুইস্ট থেকে যখন প্রশ্ন আসবে সেগুলো থেকে একটু ভেবে দেওয়ার চেষ্টা করবেন। এবার কিছু এমসিকিউ দেখিনি এই রিলেটেড। দ্য স্টোরি অফ গ্রেট এক্সপেকটেশন ইজ ফর্মালি ডিভাইডেড ইন্টু 3 ডিস্টিংক্ট সেকশন অর স্টেজেস। হোয়াট পিরিয়ড অফ পিপস লাইফ ডাজ দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য নভেল প্রাইমারিলি ফোকাস? একটু আগে কিন্তু বলেছি, ন্যারেটর পিপ, ক্যারেক্টার পিপের 3টে বৈশিষ্ট্য বা 3টি সময়কে নিয়ে কথা বলেছে। প্রথমে শুরু হয়েছে কোন সময়? অ্যাবিউসিভ চাইল্ডহুড নিয়ে। তাহলে প্রথমে উত্তরটা এমনি বুঝে যাই আমরা যে চাইল্ডহুড, এবং চাইল্ডহুড আমরা সেটিং নিয়ে কথা বলতে গিয়ে পেয়ে গেছি, এবং শুরু হয়েছিল যখন মিস হ্যাভিশাম এবং স্টেলের সাথে দেখা হয়নি। তাহলে এই উত্তরটা কিন্তু আমরা বুঝে যাচ্ছি, আর বাকি দুটো স্টেজ মাথায় রাখবেন। চার্লস ডিকেন্স often drew upon his own life experience in his novel. Which of the following themes in Great Expectation is more directly influenced by Dickens' own childhood experience with poverty and his father's imprisonment of debt? আমি কিন্তু প্রাথমিকভাবে আপনাদের বলে দিয়েছি যে এটা কিন্তু একটা ট্রায়োলজির অংশ, নিজের অটোবায়োগ্রাফিক্যাল কিছু এলিমেন্ট কিন্তু উনি এনেছেন।
সরাসরি কিছুই আসেনি, কিন্তু নিজের লাইফের এই যে চেঞ্জ হওয়া বা সিলভার ফর যে এক্সপিরিয়েন্সটা, এই জিনিসগুলো কিন্তু উনি এনেছেন। দ্যাটস ওয়াই এই ধরনের প্রশ্ন যদি আসে অবাক হবেন না। তো উত্তরটা কি হবে? দ্য ক্রিটিক অফ দ্য রিজিড সোশ্যাল ক্লাস সিস্টেম অ্যান্ড দ্য অ্যাংজাইটি সারাউন্ডিং ওয়াজ সোশ্যাল স্ট্যান্ডিং। নিজের চাইল্ডহুডে কিন্তু বাবার দারিদ্র্য এবং এর ফলাফলস্বরূপ মানুষের যে চেঞ্জ উনি কিন্তু দেখতে পেয়েছেন। এবং একটু আগে যেটা বলেছিলাম যে উনি কিন্তু দারিদ্র্য থেকে যেহেতু উত্থান হয়েছে, 58 বছর বয়স একদম স্ট্রোক করে মৃত্যুর আগ পর্যন্ত উনি কিন্তু সমাজের সর্বস্তর খুব মিনিটলি দেখেছেন। সো এইটা প্রশ্ন আসতে পারে, কম আসার সম্ভাবনা আছে স্বীকার করছি, কিন্তু এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ফ্রম হোয়াট পয়েন্ট অফ ভিউ ইজ গ্রেট এক্সপেকটেশন ন্যারেটেড অ্যান্ড হু ইজ দ্য ন্যারেটর? We already have that answer, first person, and it's P. Like many of Dickens' novel, Great Expectation was first published serially in magazine. How did the method of publication influence the novel's structure? এটা নিয়ে কথা বলেছি। ফলাফলস্বরূপ ওনাকে কি করতে হয়েছিল? It forced Dickens to write chapter of similar length, ending of a note of suspension. কারণ আপনি যখন একটা জিনিস সিরিয়ালি করবেন তখন আপনাকে পাঠক ধরে রাখতে হবে। পাঠক ধরে রাখার জন্য হুমায়ুন আহমেদের মতো কিছু হুকের ব্যবহার করতে হয়। তো ট্র্যাপটা ছিল প্রত্যেকটি, যেটা আমি আপনাদের একটু আগে বললাম যে গ্রেট এক্সপেকটেশনের প্রশ্ন এই জন্য বেশি হবে, কারণ যেহেতু ম্যাগাজিনে আকারে মানে সিরিয়ালি লেখাগুলো হচ্ছিল এবং প্রচুর সাসপেন্স রেখেছেন, তাই ঘটনা অনেক বেশি, প্রশ্ন দেওয়ার সুযোগও বেশি। এই জন্য এগুলো মোটামুটি চ্যাপ্টারগুলো সিমিলার লেংথে ছিল এবং শেষে একটা সাসপেন্স রাখা হয়েছিল। ওটা ছিল এই নভেলের একটা সাইলেন্ট feature. Salient, na silent. A famous biographical fact about Great Expectation is that Charles Dickens wrote two different endings. Why did he change his original more somber ending to the slightly more hopeful and one that is published today? এটা কিন্তু গ্রেট এক্সপেকটেশনের অন্যতম কি বলবো ডিবেটেড একটা কোশ্চেন। গ্রেট এক্সপেকটেশনের টাইটেল নিয়ে এবং গ্রেট এক্সপেকটেশনের এন্ডিং নিয়ে, যে কেন উনি চেঞ্জ করতে হয়েছে। তো একটু আগে যেটা বললাম, হি ওয়াজ অ্যাডভাইসড বাই হিজ ফ্রেন্ড অ্যান্ড ফেলো নভেলিস্ট এডওয়ার্ড বুলার লয়টন অ্যাবাউট দ্য পাবলিক উড প্রেফার এ লেস গ্লুমি এন্ডিং। মানুষের ডিমান্ডের জন্য অনেক কিছু কিন্তু চেঞ্জ করে ফেলতে হয়। যদি এটা স্যাড হতো এন্ডিংটা, তাহলেই কিন্তু লিটারারি যদি অর্থ বলি আর একটু বেটার হতো, কারণ এরকম একটা অবস্থায় পুরোপুরি চেঞ্জটা থেকে দুজনের হ্যাপিলি পার্ট হয়ে যাওয়াটাই বেটার ছিল, কিন্তু এটা পাবলিক ডিমান্ডে কিন্তু চেঞ্জ করতে হয়েছে। সো এটুকু জানলে আমাদের হবে যে উনি ওনার ফ্রেন্ডের রিকোয়েস্টে একটু গ্লুমি এন্ডিং থেকে সরে এসেছিলেন। The name of Miss Havisham's home is Satis House, which he explains means enough. The decaying and stagnant state of the house serves as a powerful symbol of what? এটা কিন্তু একটা প্যারাডক্স এবং স্যাটিস হাউস থেকে প্রশ্ন আসার সুযোগ অনেক বেশি। স্যাটিস হাউস অথবা মিস হ্যাভিশাম। গ্রেট এক্সপেকটেশনের ক্যারেক্টারগুলো থাকলে মোটামুটি 3টে ক্যারেক্টার থেকেই প্রশ্ন আসবে, পিপ, মিস হ্যাভিশাম অথবা স্টেলা, এই 3টে থেকে বেশি আসার কথা। তো উত্তরটা কি? দ্য আইডিয়া দ্যাট এ লাইফ উইদাউট লাভ অর গ্রোথ ইজ এ কাইন্ড অফ লিভিং ডেথ। স্যাটিস হাউস, এখানে কোনো স্যাটিসফ্যাকশন নেই এবং স্যাটিস হাউসের ক্লকগুলো সব 9টা বাজার 20 মিনিট আগে বন্ধ হয়ে গেছে, টাইমটা মনে রাখবেন। ওখানে অতিথিদের জন্য বিয়ে বাড়ির যে ভোজ খাবার সেভাবেই নষ্ট হচ্ছে। মিস হ্যাভিশাম এখনও সে বিয়ের গাউনটাই পরে আছেন, যেটা হলুদ হয়ে গেছে। তার এক পায়ে জুতো আছে, আরেক পায়ে জুতো নেই, কারণ যখন তিনি এই খবরটা শুনছিলেন যে কম্পেসন তাকে ছেড়ে গেছে, তখনও তিনি আরেকটা জুতো পরতে পারেননি। মানে এটা কিন্তু এমন একটি ওয়েলদি প্যালেস লাইক ম্যানারে কিন্তু তিনি একটা লিভিং ডেথ লাইক সিচুয়েশনে আছেন। সো এটা হচ্ছে ভালোবাসা এবং কম্পেশন ছাড়া মানুষের জীবন যে লিভিং ডেথ পরিণত হয়, মানে এটা একটা থিমেটিক প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসতে পারে। What is the true identity of Stella's parents, Abel Magwitch and Molly? Mr. Jaggers, housekeeper, এবং Mr. Jaggers কিন্তু স্টেলাকে দত্তক দিয়ে দেয়। জো জর্জেরিস character serves as a moral anchor in the novel. What quality does the consistent represent in contrast to Pip's changing ambition? Unconditional love, simple dignity and loyalty. জো কিন্তু এই নভেলে পিপের প্রথম ফাদার ফিগার, সেকেন্ড ফাদার ফিগার ম্যাগউইচ, এবং পিপের ট্রান্সফরমেশনের বিপরীতে জো কিন্তু একেবারে ফ্ল্যাট ক্যারেক্টার। ফ্রম টপ টু টো অ্যান্ড স্টার্ট টু এন্ড হি ইজ আ পিওর জেন্টলম্যান বাই হার্ট, নট বাই ওয়েলথ। এবং ওর কম্পেশন, পিপের প্রতি ভালোবাসা সব কিছু কিন্তু একই রকম কনসিস্টেন্ট থেকে যায়। The recurring setting of the misty ominous marshes and the dark labyrinthine streets of London are used by Dickens to
দুটো সেটিংয়ের কথা বলেছিলাম, দুটো সেটিং কিন্তু দুটো অংশকে আলাদা করার জন্য হয়েছে। এমফাসাইজ পিপস ফিলিং অফ গিল্ট, আনসার্টিনিটি অ্যান্ড মোরাল কনফিউশন। ঝা চকচকে জীবনের নিচে কিন্তু পিপ ওখানে খুব কনফিউজড। সে কিন্তু রিয়েল লাইফে আমরা ইনফ্যাক্ট আমরা যখন দেখি গ্রেট এক্সপেকটেশনে পিপকে জেন্টেলম্যান করা হচ্ছে, পিপের আসলে কি হতে হবে স্পেসিফিক কিন্তু বলাই হয় না। জেগার্স কিন্তু তাকে ইনফর্ম করে যে তোমার গ্রেট এক্সপেকটেশন আছে, তোমার গ্রেট প্রসপেক্ট আছে, কিন্তু তোমাকে স্পেসিফিক কোনো স্কিলড করার কথা বলা হয়নি। সে জেনারেল একটা এডুকেশন তাকে দেওয়া হয়েছে। সো এখানে কিন্তু আমরা দেখতে পাই যে লন্ডনের লাইফটা, এবং সে কী করছে, সে প্রচুর ধারদানা করছে, স্নবিশ লাইফ লিড করছে, থিয়েটার দেখে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, বিলাসী জীবনযাপন করছে, কোনো ফ্রুটফুল কাজ করছে না। ফ্রুটফুল কাজ কিন্তু সে করে যখন ওখান থেকে আবার সেটিং থেকে চলে আসে। কায়রোর কথাটা আমরা পাই, কিন্তু সেটিংটা ওভাবে আমরা পাই না, শুধু নামটাই উল্লেখ আছে, তাই সেটিংয়ে কায়রো আর ওখানে আসবে না। প্লট সামারি সম্পর্কে অলরেডি কিন্তু এতক্ষণ যখন কথা বলেছি ওটা চলে এসে, যে প্লট সামারিতে মূলত পিপের 3টি স্টেজ। প্রথম স্টেজটা হচ্ছে চাইল্ডহুড টু বার্ডিং অ্যাম্বিশন। চাইল্ডহুডে এরকম একটা অ্যাবিউসিভ চাইল্ডহুডে হঠাৎ করে একজন ফেয়ারি গডমাদার মিস হ্যাভিশামের দেখা, মিস হ্যাভিশাম থেকে স্টেলা, যাকে হেল্পলেসলি ভালোবেসে ফেলা এবং তার যোগ্য হওয়ার চেষ্টা করা, এবং যোগ্য হতে গিয়ে হঠাৎ করে ঈশ্বরের কৃপার মতো মনে হচ্ছে আল্লাহ একেবারে 2 হাত তুলে সৌভাগ্য দিয়ে দিয়েছেন, এমন একটা সুযোগ আসা। এবং এই সুযোগ আসার সাথে সাথে একটা 12 বছরের বাচ্চা, যার সেরকমভাবে কোনো ব্লাড টাই সাথে সম্পর্ক নেই, সেরকম একটা বাচ্চা যা হওয়ার কথা ছিল, সোসাইটি তাকে যা দেখিয়েছে যে তার হাম্বল ব্যাকগ্রাউন্ডের জন্য সে খুব ম্যানিপুলেটেড হচ্ছে, এক্সপ্লয়েটেড হচ্ছে, ফলস্বরূপ সে প্রাণপণে চেষ্টা করছিল চেঞ্জ হতে। এই থিমেটিক ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন যে এই জিনিসটা কেন হয়েছিল, কারণ এই জিনিসগুলো সোসাইটি কিন্তু তাকে ভীষণভাবে অ্যাবিউজ করছিল। তার প্রতিবেশীরা, তার বোন, সবাই মিলে এই অ্যাবিউশন সব কিছুর ফলাফলস্বরূপ সে চেঞ্জ হতে যাওয়া। সো প্রথমেই প্লট সামারিতে আমরা চাইল্ডহুড পাচ্ছি। এরপর আমরা কি পেয়ে যাব, ড্রামাটিক। এটা নিয়ে আসলে অলরেডি কথা হয়ে গেছে, আর নতুন করে একই চর্বিত চর্বণ করার দরকার নেই, কারণ আপনাদের ক্লাসের সময় খুব সীমিত এবং আমরা আরেকটা নভেলে যাব। সো এক কথা আর দুবার বলা কেন। সেকেন্ড স্টেজে পাবো জেন্টলম্যান ইন লন্ডন। লন্ডনে যে জেন্টলম্যানকে পাবো সে আসলে জেন্টলম্যান কিনা ওই কনভেনশনাল সোসাইটির আলোকে সেটা তো বোঝাই যাচ্ছে যে ওখানে জেন্টলম্যান হতে হলে কি করতে হয়, অ্যারিস্টোক্রেটিক লাইফ লিড করতে হয়, পার্টিতে যেতে হয়, এবং স্পেসিফিক কোনো উদ্দেশ্য ছাড়া প্রচুর অর্থ খরচ করতে হয়। এবং ফলাফলস্বরূপ তার মধ্যে যে রিয়েলিটি এবং পিপের মোরাল যে ডিগ্রেডেশন হয়েছিল লন্ডনে, সেটার বিপরীতে বা ফয়েল ক্যারেক্টার হিসেবে কিন্তু আমরা হার্ভার্ড পকেটকে পাই। ম্যাথিউ পকেটের ছেলে, যে একজন স্কলারের ছেলে, একই রকম পিপের সাথে কিন্তু সে একই এডুকেশন পাচ্ছে, এবং মোটামুটি একই বন্ধু হওয়ার পরে দুজনের মধ্যে কিন্তু পার্সপেক্টিভটা, মেন্টালিটি অনেক বেশি চেঞ্জ ছিল। হার্ভার্ড পকেট কিন্তু চেষ্টা করছিল নিজে কিছু হতে, কিন্তু পিপের মধ্যে আমরা এটা কিন্তু দেখি না। এই জিনিসটা চেঞ্জ হয়ে যায়, এবং আমরা দেখি যে লন্ডনে অলরেডি লন্ডনে যাওয়ার সময় থেকে পিপ কিন্তু জো এবং বিডি দুজনের সাথে একটা ডিটাচমেন্ট তৈরি করে ফেলে, এবং ফলাফলস্বরূপ জোয়ের মতো এই অকৃত্রিম বন্ধু যখন তার কাছে আসে তার কিন্তু ভালো লাগে না, তার শুধু নিজের এই ব্যাকগ্রাউন্ড নিয়ে খুব লজ্জিত মনে হতে থাকে। এবং ওখানে আমরা স্টেলার সাথেও আরেকবার দেখি, স্টেলা রিপিটেডলি ওকে যতবারই মানে সে যেহেতু একটা ডিভাইস হিসেবে স্টেলা তৈরি হয়েছে যে মানুষের হৃদয় ভাঙার, সে না চাইতে এই জিনিসটা করছে, কিন্তু সেই সাথে কিন্তু সে পিপকে বারবার রিমাইন্ড করছিল, কিন্তু পিপ এই জিনিসটি শোনেনি। তো ওখানে আমরা লন্ডনের সেকেন্ড স্টেজে আমরা মূলত ওই সময়ের সোশ্যাল যে পিকচারগুলো সেগুলোকে মূলত খুঁজে পাই, এবং ওখানে শেষে কিন্তু আমরা পাই অ্যাভেল ম্যাগুইজকে, যে অস্ট্রেলিয়া থেকে দেখতে এসেছে যে যার জন্য আমি আমার এই ফরচুনটা রেখে যাচ্ছি সে কেমন জেন্টলম্যান হতে যাচ্ছে। এটাও কিন্তু এক ধরনের স্যাটায়ার, যে ম্যাগুইজ চাচ্ছে পিপের মধ্যে একটা জেন্টলম্যান তৈরি করতে, যে জেন্টলম্যান সে নিজে হতে পারেনি। এবং এখানেও কিন্তু দেখাচ্ছে যে যেহেতু ম্যাগুইজ নিজের শাস্তি বেশি পেয়েছিল, আরেকজন জেন্টলম্যান কম্পেশনের সাথে দুজনকে কম্পেয়ার করাতে, একই ক্রিমিনাল কিন্তু যেহেতু একজন একটু জেন্টলম্যান লাইক, তার শাস্তি কিন্তু ওরকম হয়নি। ফলাফলস্বরূপ এই যে সোসাইটি তাকে এক্সপ্লয়েট করার পরও সোসাইটির এই বাধা স্ট্যান্ডার্ডগুলোর মধ্যে আটকে যাওয়া, সেই জিনিসটা কিন্তু ম্যাগুইজের মধ্যে দেখি, এবং ফলাফলস্বরূপ ওর গ্রেট এক্সপেকটেশনে পিপ কি করছে সে দেখতে যাচ্ছে। সবার শেষে আমরা আসি হিউমিলিটি অ্যান্ড ডিসোলেশন। এই সব কিছু জানার পরে, ক্লাইম্যাক্সে সব ঘটনা ঘটার পরে পিপের মধ্যে যে রিয়েলাইজেশনটা, এই হচ্ছে আমাদের নভেলের কাহিনী।
এবং আমরা সবার শেষে দেখি যখন পিপ একদম অসুস্থ হয়ে যায় যথারীতি সেই জো এবং বিডি, জয় কিন্তু তার কাছে আসে, তার ঋণগুলো পরিশোধ করে তাকে সুস্থ করে এবং তাকে হাম্বল সেই স্টেটে আবার ফেরত দিয়ে দেয়। এবং সবার শেষে পিপকে আমরা একটা এবার নিজের একেবারে কি বলা যায় পরিশ্রমী পিপকে, সেই মোরালি সুপিরিয়র পিপকে আমরা পাই। একটা মোরাল জার্নি পুরোটা কমপ্লিট হয়ে যায়। এই হলো পিপের 3টি জার্নি, মানে পুরো পার্সপেক্টিভটাই নভেলটা আসলে পিপকে নিয়ে লেখা। এবং অলিভার টুইস্ট বা ডেভিড কপারফিল্ডের মতো যেরকম হয়েছে ঠিক একই রকম প্রোটাগনিস্টকে নিয়েই লেখা, প্রোটাগনিস্টের সাথে বাকি সম্পর্ক, প্রোটাগনিস্টের সারাউন্ডিং। সো এখানে আপনারা ফুল ফোকাসটা দিবেন হচ্ছে পিপের উপরে, ওর ন্যারেশন, ওর ক্যারেক্টার, ওর ট্রান্সফরমেশন এবং ওর রিলেটেড যে থিমগুলো। কিছু ব্রিফ কোশ্চেন জাস্ট জেনে যান, যত বেশি জানবেন তত বেশি মাথার মধ্যে এমসিকিউর উত্তরগুলো কিওয়ার্ডগুলো গেঁথে যাবে। হু ইজ দ্য ফার্স্ট ক্যারেক্টার পিপ এনকাউন্টার্স ইন দ্য চার্চইয়ার্ড অ্যান্ড হোয়াট ডাজ দিস ক্যারেক্টার ডিমান্ড ফ্রম হিম? হি এনকাউন্টার্স দ্য স্কেপড কনভিক্ট অ্যাবল ম্যাগুইচ। প্রথমে যেটা বলেছি যে ম্যাগুইচের সাথে ওর দেখা, এবং এটা কিন্তু জীবনে মোড় ঘুরিয়ে দেওয়া, না হলে এই গ্রেট এক্সপেকটেশনটাই আসতো না। Why does Miss Havisham summon Pip to Satis house and what does she encourage Stella to do? She simply does that for her own amusement and diversion. She encourages Stella to practice breaking man's heart. ওখানে কিন্তু একটা কথা আছে যে স্টেলা যে সোসাইটি উঁচু ক্লাসের থেকে অভ্যস্ত, সে কিন্তু পিপকে দেখে নাক ছিটকাচ্ছিল। সেখানে কিন্তু মিস হাবিশাম সরাসরি বলে যে গরিব মানুষের কি হৃদয় থাকে না, হৃদয় ভাঙো, হৃদয় ভাঙো তো একই সমান। সো ওখানে কিন্তু আমরা স্টেলার মধ্যে সোসাইটির যে বৈশিষ্ট্য সেটা দেখি এবং মিস হাবিশামের ইসেন্ট্রিক ক্যারেক্টার দেখি। মিস হাবিশাম মূলত হচ্ছে সোসাইটি, রিলেশনশিপ এবং সেই সাথে রিলেশনশিপের ডিভয়েডটা সেটা দেখায়। এবং জাস্ট লাইক ম্যাকবেথ উইচেস, এই সুপার ন্যাচারাল একটা ইফেক্ট কিন্তু তিনি দেন। সো মিস হাবিশাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ওনার অ্যাসেন্ট্রিক আচরণগুলোই কিন্তু ক্যাটাস্ট্রফি হিসেবে কাজ করেছে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে। এখানে মিস হাবিশামকে একটু ভালো মতো মনে রাখবেন। আপন রিসিভিং নিউজ অফ হিজ গ্রেট এক্সপেকটেশন, হু ডাজ পিপ ইনকারেক্টলি assume is his secret benefactor? প্রথমে কাকে চিন্তা করে নেয় যে কে দিয়েছে? মিস হাবিশাম। What is the name of the brutal upper class rival whom Pip despises and who eventually marries Stella? এই যে কারণে বেন্টলি ড্রুমেল হচ্ছে অ্যান্টাগনিস্ট। পিপের যে মেয়েটিকে পার্সু করছে তাকে বিয়ে করে বসে রয়েছে এবং শুধু করেনি, অ্যাবিউজও করছে। হোয়াট ইজ দ্য স্টানিং রিভেলেশন দ্যাট মেক্স দ্য এন্ড অফ দ্য সেকেন্ড স্টেজ অফ পিপস এক্সপেকটেশন? দ্য রিভেলেশন দ্যাট হিজ ট্রু বেনিফেক্টর ইজ অ্যাবেল ম্যাগুইচ। সেকেন্ড রিয়েলাইজেশনটা কিন্তু শুরু হয় হচ্ছে অ্যাবেল ম্যাগুইচ ওর বেনিফেক্টর এটা জানার পর, আর শেষে হচ্ছে থার্ড যেটা, সেটা আসলে অ্যান্টি ক্লাইম্যাক্স। অলরেডি ঘটনাটা ঘটে গেছে, তার মধ্যে পারগেশন শুরু হয়ে গেছে এবং সে এর ফলাফলস্বরূপ কী কী অ্যাকশন নিচ্ছে। Who is ultimately revealed to be Stella's mother and father? উত্তরটা অলরেডি পেয়েছেন, মলি এবং ম্যাগুইচ। What tragic event befalls Miss Havisham leading to her death and moment of repentance? এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যেটা আপনাদের থেকে প্রশ্ন আসতে পারে, যে মিস হাভিশামের আগুন লেগে যাওয়া, ড্রেসে আগুন লেগে যাওয়া, এবং তখন কিন্তু পিপ তাকে দেখতে এসছে এবং পিপ এত কিছুর পরেও নিজের জীবনকে বিপন্ন করে মিস হাভিশামকে রক্ষা করার চেষ্টা করে। যদিও সে মারা যায় কিন্তু সে ক্ষমা চেয়ে যায়। এই যে মিস হাভিশামের পারগেশনটা, সো এই ইনসিডেন্টটা একটু ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখবেন। Which minor but malevolent character is responsible for the attack on Mrs. Joe and later attempt to murder Pip? That's why Orlick is one of the antagonists. Dolch Orlick. What is the ultimate fate of Magwitch and his vast fortune? ম্যাগুইচের আলটিমেট ফেট কি? একজন ক্রিমিনাল যদি নির্বাসিত জায়গায় কোনো একটা সম্পদ করেও থাকেন, তিনি কিন্তু ফেরত আসতে পারবেন না। কিন্তু ম্যাগুইচ পিপকে দেখার লোভ সংবরণ করতে পারেননি, এসেছেন, ধরা পড়েছেন, ফলাফলস্বরূপ তার পুরো স্টেটটা কিন্তু বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল এবং সে প্রিজনে তার জন্য ডেথ সেন্টেন্সও দেওয়া হয়েছিল, কিন্তু এর আগে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন। After losing everything, who pays off Pip's debts and the nurses him back to health? উত্তর আমরা অলরেডি বলেছি যে যথারীতি জো। নিজের এই হাম্বল ইনকাম থাকার পরেও সে কিন্তু পিপের সবগুলো ঋণ পরিশোধ করে এবং পিপকে সারিয়ে তোলে। পরবর্তীতে পিপ আবার নিজের পরিশ্রমে সেই জিনিসটাকে ঋণ পরিশোধ করে, কিন্তু জোর যতটা ঋণ আসলে সেটা শোধ করার সুযোগ নেই। যাই হোক, ক্যারেক্টারগুলো অলরেডি অ্যানালাইসিস হয়ে গেছে, শুধু নামগুলো একটু মনে রাখুন। মেন ক্যারেক্টারগুলোর মধ্যে আমরা পাচ্ছি ফিলিপ অথবা পিপ, আসলে মূলত পিপ হিসেবে সে পরিচিত, মিস হাভিশাম, স্টেলা। এই তিনটে ক্যারেক্টার থেকে প্রশ্ন আসবে। আবার নভেল থেকে আসলেও পিপ থেকে তো আসবেই, কারণ থিম,
ক্যারেক্টার, ন্যারেশন সবকিছুই পিপকে কেন্দ্র করে। মিস হ্যাভিশাম এবং সেই তুলনায় বলা যায় স্টেলার পার্টগুলো কম, কিন্তু স্টেলার কিছু চমৎকার কোটেশন আছে, সেটা একটু দেখবেন। জো জর্জারি যদিও খুব কাইন্ড হার্টেড, বাট নভেলের মধ্যে ওর আবেদন কম, সেই হিসেবে প্রশ্ন কম আসতে পারে। অ্যাবেল ম্যাগুইচ কিন্তু ইম্পর্টেন্ট ক্যারেক্টার, কারণ হচ্ছে ওই কিন্তু রিয়েল বেনিফ্যাক্টর এবং সেখান থেকে কিন্তু ক্লাইম্যাক্সের শুরু। মিস্টার জেগার্স থেকে প্রশ্ন আসতে পারে ওর কিছু উদ্ভট আচরণের জন্য। জেগার্স কিন্তু ক্লায়েন্টদের সাথে একরকম, আবার ওর মধ্যে একটা সফটেড টুইস্টেড হার্ট আছে। সে নিষ্ঠুর, কিন্তু সেই সাথে মলির মতো ক্রিমিনালকে কিন্তু সে আশ্রয় দিচ্ছে, তার মেয়েকে কিন্তু অ্যাডপ্ট করছে। আবার পিপের প্রতি তার আচরণ কিন্তু যথেষ্ট ভালো, পিপের প্রতি তার এক ধরনের ইমোশনাল কাজ করে। আবার সে তার যে অ্যাসিস্ট্যান্ট তাকেও কিন্তু একটু এক্সপ্লয়েট করছে। এবং আরেকটা উদ্ভট যেটা বললাম, একটু পরপর সে হাত ধোয়, সবসময় তার হাত থেকে সাবানের গন্ধ আসে। এবং হার্বার্ট পকেট কেন ইম্পর্টেন্ট? হার্বার্ট পকেট মূলত পিপের ফলে হিসেবে কাজ করে। যে পিপ একসময় লন্ডনে গিয়ে যে ক্যারেক্টারিস্টিক্সটা ভুলে গিয়েছিল, হার্বার্ট কিন্তু ভোলেনি, সেই হিসেবে হার্বার্টকে একটু মনে রাখবেন। হার্বার্ট মাইনর ক্যারেক্টার, বাট কিছুটা মনে রাখাটা বেটার। আর সাপোর্টিং যে ক্যারেক্টারগুলো, সেগুলোর মধ্যে মিসেস জো, বিডি, অর্লি, কম্পেসন, বেন্টলি ড্রুমেল, ওয়েমিক, মলি, পাম্বলচুক, ম্যাথিউ পকেট, ক্লারা অ্যান্ড এজড প্যারেন্টস এরা আছে। এখন যদি হিউমার থেকে প্রশ্ন করে, যেহেতু এটা কমিক, সেই হিসেবে আপনারা একটু প্যাম্বলচুককে মনে রাখবেন। কেন? প্যাম্বলচুক কিন্তু প্রাথমিকভাবে পিপকে খুব অ্যাবিউজ করতো, উদ্ভট কথা বলতো। আমি কিছুদিন পর যখনই দেখা হতো কিন্তু মনে করিয়ে দিত, কি মনে করতো? তুমি সবসময় কৃতজ্ঞ থাকো তাদের প্রতি যারা তোমাকে হাতে করে মানুষ করছে। এই হাতে করে মানুষ করাটা কিন্তু বারবার এসেছে। সো প্যাম্বলচুককে মনে রাখবেন, মাইনর ক্যারেক্টার, বাট যদি আমরা হিউমারের এলিমেন্ট থেকে প্রশ্ন পাই তাহলে প্যাম্বলচুক আসবে। আরেকটা জিনিস মনে রাখবেন, যেহেতু কমেডির কথাই বললাম, একটু বাড়ির ইনফরমেশন দিচ্ছি। পিপকে কিন্তু ধরে পিপের বোন যখন তখন পেটাতো, পেটানোর জন্য যে ব্যাটটাকে ব্যবহার করাতো এটাকে বলা হতো টিকলার বা কাতকুতু বুড়ো, এটা একটু মনে রাখবেন। এবং মিসেস জোর আরেকটা উদ্ভট আচরণ ছিল, সে হচ্ছে তার সারা অ্যাপ্রনের মধ্যে প্রচুর সুই দিয়ে রাখতো এবং সে সারাক্ষণ সেলাই করতো। সো এই ধরনের উদ্ভট আচরণগুলো কিন্তু প্রশ্নকর্তার জন্য অনেকগুলো ফাঁদ তৈরি করবে। সো এই জিনিসগুলো মনে রাখবেন। তো এবার কিছু আবার এমসিকিউ দেখা যাক। Which character consistently serves as the novel's moral compass, representing simple dignity, loyalty, and unconditional love? যখনই আপনি ভালো এক ধরনের কথাগুলো পাবেন, সেই সাথে আনকন্ডিশনাল পাবেন, অলরেডি এটা জো হয়ে যাবে, কারণ এই জো এর সাথে কিন্তু পিপের কোনো ওই ধরনের লেনদেন ছিল না। পিপকে জো যা দিচ্ছে আনকন্ডিশনাল দিচ্ছে, সো আনকন্ডিশনাল কিওয়ার্ডের সাথে জো চলে যাচ্ছে। Stella's character is defined by the way she was raised by Miss Havisham. What is the primary trait she was taught to embody? An inability to love and tendency to be cruel. মিস হ্যাভিশাম নিজেও কিন্তু পরবর্তীতে স্টেলার কাছে একই আচরণ পেয়েছে, এবং সে যখন দুঃখ করছে, স্টেলা কিন্তু সরাসরি উত্তর দিয়েছে যে আমাকে তো ব্লেম করে লাভ নেই, তুমি আমাকে এরকম বানিয়েছো, আমার এই আপব্রিঙ্গিং এর জন্য প্রশংসা করলেও তোমার, নিন্দা করলেও তোমার। The powerful lawyer, Mr. Jaggers, is known for his intimidating and professional demeanor. What symbolic action does he perform, almost obviously suggesting a desire to wash himself clean of the grime of his work? সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে? এইটা ভুল করে বোল্ডে চলে আসছে, এটা উত্তর হবে না, উত্তর হবে ওয়াশিং হিজ হ্যান্ড। উনি কিন্তু মোটামুটি একটু পরপর হাতগুলোকে ওয়াশ করতো, এবং সবসময় করতো কেন? এটা আসলে বোঝাচ্ছে যে ক্রিমিনালদের সাথে তিনি থাকছেন এবং যে ধরনের পরিবেশের সঙ্গে যে সব মানুষের সাথে উনি কাজ করছেন, তাদের সাথে তাদের সঙ্গকে অনেকটা মুছে ফেলার জন্য মূলত উনি এই কাজটা করতেন। মিস্টার ওয়েমিক, জেগার্স ক্লার্ক, ইজ এ ক্যারেক্টার অফ স্টার্ক কন্ট্রাস্ট। হাউ ডাজ হিজ পার্সোনালিটি অ্যাট হিজ হোম ইন ওল্ড ডিফার ফ্রম হিজ পার্সোনালিটি অ্যাট দ্য অফিস? এখানে এই ক্যারেক্টারটা আসলে খুব বেশি আলোচনার দাবিদার না, কিন্তু যেহেতু আপনাদের প্রশ্নটা এমসিকিউ টাইপ, তাই এ ধরনের ক্যারেক্টারগুলো থেকে প্রশ্ন আসার সুযোগ আছে। তো মিস্টার ওয়েমিক জেগার্সের কিন্তু একদম বিপরীত, এবং দেখা যাচ্ছে জেগার্সের কাছ থেকে খারাপ ব্যবহার পেয়ে সে বাকি ক্লায়েন্টদের সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু বাবা মার সাথে সে খুব বেনিভোলেন্ট, এবং তার পরিবারে, অফিসে এবং বাসার মধ্যে পুরোপুরি ডিফারেন্ট ক্যারেক্টার। এবং তার ঘরটা কিন্তু একটা মিনিয়েচার বা সার্কাস্টিক রিপ্রেজেন্টেশন অফ প্যালেস, এবং নামও ওরকম প্যালেস। তো ওখানে সে কি ঘরের মধ্যে হিজ ওয়ার্ম, হুইমসিক্যাল অ্যান্ড লাভিং, মানে বাইরে সবাইকে বকছে, সবার সাথে মনিবের কাছ থেকে যে আচরণ পাচ্ছে, বসের কাছ থেকে যেটা পাচ্ছে, সেটা আবার ক্লায়েন্টদের মধ্যে দিয়ে
সারপ্রাইজ করছে, কিন্তু বাসায় যখন আসছে সব নর্মাল। বাবা মার সাথে খুব মজার কিছু আচরণ করে, একেবারে ছোট্ট সেতু, প্যালেস, কামানদাগা সবকিছু মজার মজার অংশগুলো আমরা কিন্তু নভেলটার মধ্যে পাই। হোয়াট ইজ অল কনজিউমিং মোটিভেশন দ্যাট ড্রাইভস নিয়ারলি অল অফ মিস হেভিশামস অ্যাকশনস থ্রুআউট দ্য নভেল? যে কারণে এই পুরো নভেলটা লেখা, মিস হ্যাভিশামের এই এসেন্ট্রিক কারণগুলোর কারণ কি? এ নিড ফর রিভেঞ্জ অ্যাগেনিস্ট দ্য মেল সেক্স আফটার বিং জিল্টেড, নিজে বঞ্চিত হওয়ার পরে বা নিজে প্রতারিত হওয়ার পর সবার মাধ্যমে সেই প্রতিশোধটা নেওয়া। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস হারবার্ট পকেটস রোল ইন পিপস লাইফ ইন লন্ডন? এ লয়াল, সাপোর্টিভ অ্যান্ড অনারেবল বেস্ট ফ্রেন্ড। ওই কিন্তু পিপকে শুধুমাত্র বলা যায় যে লন্ডনে পিপের সারাউন্ডিংয়ে একমাত্র ভালো লোক। How does Mr. Pumblechook's behavior towards Pip change after Pip receives his great expectation? He becomes frowning and sycophantic, taking credit of Pip's success. যে পিপকে সে আগে কথায় কথায় খোঁচা দিত এবং বলতো অকৃতজ্ঞ, বোনের প্রতি কৃতজ্ঞ না, এবং সে মিস হাভিশামের ওখানে নিয়ে গিয়েছিল, এবং সেই পিপের প্রতি যখনই গ্রেট এক্সপেকটেশনের কথা আসলো সে কিন্তু পুরোপুরি ডিফারেন্ট হয়ে গেল, এবং সে খুবই তোষামত করা শুরু করলো এবং বলা শুরু করলো কি যে পিপ এই ক্যারেক্টারগুলো, মানে এই জেন্টেলম্যানের ক্যারেক্টারটা পেতই না যদি না সে নিয়ে যেত। মানে এখানেও নিজের ক্রেডিট নেওয়ার যে সোসাইটির বৈশিষ্ট্য, এটা কিন্তু সোশ্যাল যে স্যাটায়ারের অংশ সেটার একটা অংশ। সো এই জন্য মিস্টার পাম্বলচুক একটু ইম্পর্টেন্ট। নভেলে ওনার অবদান নেই, কিন্তু হিউমারের অংশে অবদান আছে বলে প্রশ্ন আসতে পারে। বেডি সার্ভস অ্যাজ এ ফল টু স্টেলা। হোয়াট ডাজ বেডিস ক্যারেক্টার রিপ্রেজেন্ট দ্যাট স্টেলাস ল্যাক্স? জেনুইন ওয়ার্থ অ্যান্ড ইন্টেলিজেন্স অ্যান্ড মোরাল গুডনেস। বেডি এবং স্টেলা বোথ আর অরফান, কিন্তু একজন যেখানে সারা জীবন একদম নিঃস্বার্থভাবে মানুষকে হেল্প করেছে, মিসেস জোকে দেখাশোনা করেছে, জোকে বিয়ে করেছে, এবং দেখা যাচ্ছে পিপের প্রতি ওর কিন্তু দুজনেরই একটা ইমোশন ছিল। স্টেলাটা সবার শেষে গ্রো করে, কিন্তু দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে পিওর হার্ট। একেবারে বিডি কিন্তু পিওর হার্ট, এবং আমরা শেষ পর্যন্ত দেখি সে কিন্তু এরকমই থাকে, কিন্তু স্টেলার পারগেশন হতে হয়। তো এখানে একটা আপব্রিঙ্গিং একটা ফ্যাক্ট, আবার সেই সঙ্গে জেনুইন যে ইনার অংশটা সেটাও একটা ফ্যাক্ট। তো এই দুটো ফিমেল ক্যারেক্টার কিন্তু একজন আরেকজনের কন্ট্রাস্ট হিসেবে কাজ করে। Bentley Drummel is characterized by his unpleasant personality. What nickname does Mr. Jaggers give him that aptly captures his sullen and predatory nature? The spider. তো এই গেল, কারণ আমরা কিন্তু জানি যে ড্রুমেল কিন্তু বিয়ে করেছিল মূলত অর্থ সম্পদ শুষে নেওয়ার জন্য, এবং এই ড্রুমেলকে বিয়ে করার মাধ্যমেই কিন্তু স্টেলা প্রথম প্রতিবাদ করে ওঠে মিস হ্যাভিশামের বিরুদ্ধে যে আমি আর তোমার দ্বারা ব্যবহৃত হব না, এবং এই বিয়ের পরে সে জানতো যে সে সুখে হবে না, কিন্তু তারপরে সে বিয়ে করে। সো এখানে ড্রুমেলের সাথে স্টেলার বিয়েটা ইম্পর্টেন্ট। অ্যাম্বিশনগুলো নিয়ে অনেক বেশি কথা বলে ফেলেছি, শুধুমাত্র আপনারা কিওয়ার্ডগুলো মনে রাখার জন্য আরেকবার আমার সাথে একটু দেখে নিন। অ্যাম্বিশন অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্ট। Ambition, because of the title, is associated with it. Self improvement, it is related on the genre. Bildungsroman. Social class, social satire যেহেতু social class তো আসবেই। গিল্ট অ্যান্ড রিডেমশন। গিল্ট অ্যান্ড রিডেমশন পিপের মধ্যে হচ্ছে, ম্যাগুইচের মধ্যে হচ্ছে, সবার শেষে মিস হ্যাভিশামের মধ্যে হচ্ছে, স্টেলার মধ্যেও পাচ্ছি। সো গিল্ট অ্যান্ড রিডেমশন ইজ ইম্পর্টেন্ট। কয়েকটা ক্যারেক্টারের মধ্যে ছিল না, অর্লি কিংবা কম্পিসনের মধ্যে ছিল না, দ্যাটস ওয়াই দে আর ফ্ল্যাট, এবং এই ক্যারেক্টারগুলো শেষ পর্যন্ত ওভাবেই কিন্তু রয়ে যায়। লাভ, রিজেকশন অ্যান্ড রিভেঞ্জ। লাভ, রিজেকশন অ্যান্ড রিভেঞ্জ, কিন্তু লাভ এর সাথে আপনি পিপ, স্টেলা, বিডি সবাইকে মেলাতে পারেন। রিজেকশন তো পিপ রিজেক্টেড হয়েই গেছে, এবং সেই সাথে মিস হ্যাভিশামও হয়েছে, কিন্তু বাকিদের সাথে মিস হ্যাভিশামের পার্থক্য হচ্ছে রিভেঞ্জ। মিস হ্যাভিশাম কিন্তু রিভেঞ্জটা নেয়নি। বাকি যেটা লেখা আছে সেটা তো লেখাই আছে, আপনারা পড়ে নেবেন, আমি বাইরের কথাগুলো বলছি। কয়েকটা কোটেশন দেখে নিন, চমৎকার কিছু কোটেশন, বাকিগুলো আপনারা নিজেরাই পড়ে নিতে পারবেন। বিডি, আই ওয়ান্ট টু বি এ জেন্টলম্যান। এখানেই কিন্তু প্রথম যে অ্যাম্বিশন পিপের মধ্যে স্টেলাকে দেখার পর থেকে সেটা চলে আসে। আই ওয়াজ ইন মর্টাল টেরার অফ ইয়াং ম্যান হু ওয়ান্টেড মাই হার্ট অ্যান্ড লিভার। আই ওয়াজ ইন মর্টাল টেরার অফ মাই ইন্টার কালচার উইথ দ্য আয়রন লেগ। এটা কোথায় হয়েছে? এটা যখন প্রথম ম্যাগুইচের সাথে দেখা হয়েছে, এবং ম্যাগুইচ তাকে ভয় দেখাচ্ছিল কিভাবে, যে আমি তো কিছুই না, আমার আরেকজন সঙ্গী আছে যে ছোট বাচ্চাদের ধরে ধরে তাদের একদম লিভার টিভার সব খেয়ে ফেলে, যদি তুমি আমার কথা না শোনো তাহলে সব হয়ে যাবে। তো বাচ্চারা কত দ্রুত চাইল্ডহুড ইনোসেন্স, চাইল্ডহুডকে ইনফ্লুয়েন্স করা যায়, এটা এই কোটেশনের মধ্যে বোঝা যায়। I loved her against reason, against promise, against speech, against hope, against happiness, ...
ইউ আর ইন এভরি লাইন আই হ্যাভ এভার লাভ। দুটো কোটেশন কোন জায়গায়? স্টেলার প্রতি একদম হেল্পলেস জেনুইন লাভটাকে ডিপিক্ট করার জন্য। এবার মিস হেভিশাম বলেছি, মিস হেভিশাম ইম্পর্টেন্ট, সো ওর রিলেটেড কোটেশনও ইম্পর্টেন্ট। ব্রেক দেয়ার হার্ট মাই প্রাইড, হো ব্রেক দেয়ার হার্ট অ্যান্ড হ্যাভ নো মার্সি, রিভেঞ্জ। লাভ হার, লাভ হার, লাভ হার, ইফ শি ফেভার্স ইউ লাভ হার, ইফ শি ওনস ইউ লাভ হার। এই কথাটা সে বলে পিপকে, এবং সে জানতো যে স্টেলা নিষ্ঠুর, কিন্তু তারপরেও কিন্তু পিপকে বারবার সে এনকারেজ করছে, কারণ পিপ যদি ভালো না বাসে তাহলে তার ডিভাইসটা কাজ করবে কি করে। আই স্টোল হার হার্ট অ্যাওয়ে অ্যান্ড পুট আইস ইন দ্য প্লেস। এটা হচ্ছে মিস হ্যাভিশাম একদম সবার শেষে আগুনে পড়ে যখন ওর মৃত্যুবরণ করার আগের মুহূর্তে নিজের মধ্যে রিয়েলাইজেশন হয় যে স্টেলার এই সময়টা, এই যে চেঞ্জটা, এবং যার জন্য ও একটা হ্যাপি এন্ডিং পায়নি, মেয়েটা একটা হ্যাপি ম্যারেজ পায়নি, এটার কারণটা আমি। এখানে কিন্তু মিস হ্যাভিশামের চরিত্রের পার্থক্যটা মানে ট্রান্সফরমেশনটা আমরা দেখতে পাই। আই এম হোয়াট ইউ ডিজাইনড মি টু বি, আই এম ইউর ব্লেড, ইউ ক্যান নট নাও কমপ্লেন ইফ ইউ অলসো ফিল দ্য হার্ট। এখানে কিন্তু আপব্রিঙ্গিংটা চলে আসে। স্টেলা সরাসরি মিস হ্যাভিশামকে বলছে যে এখন যে আমি তোমার প্রতি কম্পেশন দেখাতে পারি না তার জন্য তুমি আমাকে ব্লেম করতে পারো না, কারণ আমি এরকম হওয়ার কারণটাও তুমি। ওকে, যাই হোক, আরও কতগুলো কোটেশন আছে, পার্সপেক্টিভ দেখে আপনারা একটু পড়ে নেবেন, আর বেশি বড় করার সুযোগ নেই, আমাদের আরেকটি নভেল আছে। শেষে আরও কয়েকটা এমসিকিউ। Pause you who read this and you think for a moment of the long chain of iron or gold, what would never have bound you but for the formation of the first link of the memorable day. The reflection of from the narrator, the older Pip highlights which major theme of the novel, the inescapable nature of fate. Fate থেকে কিন্তু সে বাঁচতে পারছে না। সো এবং সিঙ্গেল অ্যাকশন, যে একবার যেটা তুমি করে ফেলছো সেটা একটা চেইন অফ আয়রন বা গোল্ডের মতো তোমার পিছনে রয়ে যাবে। I will tell you what real love is. It is blind devotion, unquestionable self-humiliation, utter submission. Given your whole heart and soul to the smeater as I did. এই আজ আই ডিড দিয়ে কিন্তু বোঝা যায় এটা কে বলেছে। একটা হোপলেস লাভ, সবার প্রতি প্রতিশোধ নিয়েও কিন্তু মিস হ্যাভিশাম একবারও কোথাও নভেলে পাওয়া যায় না যে কম্পেশনের বিরুদ্ধে তিনি কোথাও লিগাল অ্যাকশন নেওয়ার চেষ্টা করেছেন বা খোঁজার চেষ্টা করেছেন। যাকে ভালোবেসেছেন, প্রতারিত হয়েছেন, তার জন্য সারা পৃথিবীর বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছেন, তার বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেই। Heaven knows we need ever be ashamed of our tears, for they are rain upon the blinding dust of earth. এটা কিন্তু পিপের খুব চমৎকার একটা কোটেশন, এবং এটা হচ্ছে খ্রিশ্চান রিলিজিয়াস ভিউ, ভিতরের যে পার্গেশন দুটোকে রিপ্রেজেন্ট করে। ডেভেলপিং হিউমিলিটি অ্যান্ড ইমোশনাল ম্যাচুরিটি পিপকে বোঝায়। ডু ইউ ওয়ান্ট টু বি এ জেন্টেলম্যান টু স্পাইট হার আর টু গেইন হার ওভার? হু আস্ক পিপ দ্য পার্সপেক্টিভ কোশ্চেন? বিডি সরাসরি প্রশ্ন করেছে। বিডি জানতে চেয়েছিল যে ডিভোশনটা কেন, কারণ বিডি কিন্তু কারোর মধ্যে নেগেটিভিটি দেখে না, সো সেও জানতে চেয়েছিল তুমি জেন্টেলম্যান হতে চাও কেন, কোন পার্সপেক্টিভে। টেক নাথিং অন ইটস লুক, টেক এভরিথিং অন এভিডেন্স, দেয়ার ইজ নো বেটার রুল। দিস মটো পারফেক্টলি এনক্যাপসুলেটস মিস্টার জেগার্স। আর এটা আপনারা মিলাতে পারবেন কিভাবে? এভিডেন্স এমনিতে লয়ের সাথে রিলেটেড। ইট ইজ মোস্ট মিজারেবল থিং টু ফিল অ্যাশেমড অফ হোম। This simple sad confession from Pip to BD captures the central internal conflict that defines his young adulthood, which is his struggle between ambition and conscience. যে এই যে পিপের জেন্টেলম্যান হওয়ার রাস্তার মধ্যে নিজের ব্যাকগ্রাউন্ডের প্রতি এক ধরনের লজ্জাবোধ, সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। যাই হোক, বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন, আমি দুঃখিত একটু স্কিপ করতে হচ্ছে কারণ অলরেডি আরেকটা নভেলের সময় চলে এসছে। হু ইজ দ্য ট্রু সোর্স অফ পিপস গ্রেট এক্সপেকটেশন? অ্যাভেল ম্যাগউইচ। এই উত্তরগুলো আপনাদের রয়ে গেছে, একটু দেখে নেবেন। হোয়াট ইজ দ্য নেম অফ মিস হ্যাভিশাম হোম? স্যাডিস হাউস। এই জিনিসগুলো বারবার বলা কেন? কারণ এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি। আর এই প্রশ্নটা একটু দেখি শুধু, হু ইজ দ্য পেল ইয়াং জেন্টেলম্যান পিপ ফার্স্ট অ্যান্ড লেটার বি ফ্রেন্ডস? কারণ এটাও কিন্তু একটা মজার ইনসিডেন্ট স্যাডিস হাউসে হয়েছিল, যেটার জন্য প্রথম স্টেলা পিপকে নিজেকে স্পর্শ করতে দিয়েছিল। তো ওই সময় ইয়াং পেল জেন্টেলম্যানটা ছিল হার্বার্ট পকেট, পরবর্তী যার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। তো এরকম ছোট ছোট কিছু ইনসিডেন্ট থাকবে যেগুলোকে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। প্রচুর প্রশ্ন দিয়েছি যাতে আপনাদের কাছে যখন লেকচার শিটটা থাকবে আপনারা এটাকে দেখতে পারবেন, এবং এগুলো আসলে এক্সপ্লেন করার কিছু নেই, সোজা সাপটা প্রশ্ন এবং উত্তর পড়ে ফেলে আপনি উত্তরটা পেয়ে যাচ্ছেন। সো এটা এই পর্যন্তই রাখি, আমরা ক্লাসের দ্বিতীয় টপিকটাই চলে যাই, যেটা হচ্ছে থমাস হার্ডির ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড ট্র্যাজিক নভেল, টেস অফ দ্য ডারবারভিলস। টেসের
আমরা থমাস হার্ডি বায়োগ্রাফি সম্পর্কে বেশি পড়তে যাব না, যথারীতি শুধু এইটুকু বলি যে থমাস হার্ডিও কিন্তু মূলত কবি হতে চেয়েছিলেন, কিন্তু কবি হিসেবে সাহিত্যিক জগতে তিনি ততটা সম্মান পাননি। পরবর্তীতে নভেলে তিনি কিন্তু তার এই পোয়েটিক যে কোয়ালিটি সেটা দেখেছেন, এবং ওনার কবিতার ছন্দের মতো যে নভেলগুলো সেগুলোর মধ্যে কিন্তু দুঃখ বোধ ভীষণভাবে প্রমিনেন্ট। বেশ কিছু নভেল আছে, সেই নভেলগুলো একটু মনে করার চেষ্টা করবেন। যেটা বিসিএস এ প্রশ্নে আসে সেটা হচ্ছে ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড, এটা নিয়ে কিন্তু আর হচ্ছে এ পেয়ার অফ ব্লু আইস, এই প্রশ্নগুলো কিন্তু বিসিএস এ একটু আসতে পারে, একটু দেখে নিন। আর এটা একটু মনে রাখবেন, ওয়েসেক্স জায়গাটা মূলত ওনার যে কাল্পনিক সেটিং, অধিকাংশ নভেলগুলো এটাতেই লেখা হয়েছে। সো এই জন্য এটা একটু মনে রাখবেন। বাকি বায়োগ্রাফি নিয়ে আমি দুঃখিত, এগুলো নিয়ে কথা বলার আসলে সময় নেই আর দরকারও নেই। আপনারা বায়োগ্রাফিটা জানবেন মূলত ভাইবার জন্য। আশা করি আপনাদের মধ্যে অনেকেই চলে যাবেন, তো এই জন্য আপনাদের বায়োগ্রাফিটা লাগবে। আর বায়োগ্রাফিটা একটু জেনে নেবেন, মনে রাখার জন্য, মুখস্থ করার জন্য না, বোঝার জন্য। একজনের বায়োগ্রাফি জানলে তার সম্পর্কে, তার লেখা সম্পর্কে বোঝাটা সহজ হয়। তো যাই হোক, ওনাকে বেশ কিছু টাইটেল দেওয়া হয়েছিল, এর মধ্যে বার্ড অফ ওয়েসেক্স। বার্ড অফ ওয়েসেক্স কেন? কারণ ওনার লেখাগুলো অধিকাংশ এই ইমাজিনেটিভ বার্ড অফ মানে ওয়েসেক্স জায়গাটার মধ্যে লেখা হয়েছিল, এটা নেচারের সারাউন্ডিং এর মধ্যে লেখা হয়েছিল। টেস অফ ডারবারভিলসের সেটিং কিন্তু তাই। এই ভিক্টোরিয়ান রিয়েলিস্ট, ভিক্টোরিয়ান সময়ের যে রিয়েলিটি উনি কিন্তু খুব হার্শলি এখানে নিয়ে এসেছেন। সোশ্যাল যে ডগমা, রিলিজিয়াস মোরাল যে রিজিড প্রিন্সিপাল, যেটা মানুষের মানবিক মূল্যবোধের বিপরীতে, সেটা কিন্তু তিনি বুঝিয়েছেন। দ্য লাস্ট অফ দ্য গ্রেট ভিক্টোরিয়ান্স, পার্ট অফ ইংলিশ কান্ট্রিসাইড, ওয়েসেক্সের সাথে ওটা মিলে যায়। টেস অফ দ্য ডারবারভিলস এর মধ্যে আমরা আসি। টেস অফ দ্য ডারবারভিলস কিন্তু মূলত একটা ফেটের বিরুদ্ধে যুদ্ধ বলা যেতে পারে। পুরো নভেলটির মধ্যে আমরা যে প্রোটাগনিস্টকে পাই, এবং এর সাবটাইটেল কি, পিওর ওমেন, সরি টেস পিওর হার্টেড ওমেন হু ইজ ফেথফুলি রিপ্রেজেন্টেড। প্রথমে কিন্তু একটা বড়সড় ডিবেট হয়ে গিয়েছিল ভিক্টোরিয়ান সোসাইটিতে যখন এই নভেলটিকে পাবলিশ করার চেষ্টা করেছিলেন তিনি। এমনকি পাবলিশারও কিন্তু এটাকে অনেকদিন পাবলিশ করতে চায়নি, কারণ ওই সময় যে কন্টেম্পোরারি সোসাইটির মোরাল, রিলিজিয়াস এবং সেই সাথে প্রচলিত ডগমা কোনোটার সাথেই টেস্ট যাচ্ছে না। এবং উনি যে টাইটেলটি দিয়েছেন পিওর ওমেন, সেটা তো মানুষের খুব বিপরীত প্রতিক্রিয়া হয়েছিল, যে she was raped, she was tainted, how can she be a pure woman? সো এখানে কিন্তু একটা বড় ধরনের ডিবেট তৈরি হয়ে গিয়েছিল। এবং সেই সাথে টেস অফ দ্য ডারবারভিলস এর মধ্যে হার্ডি মূলত যে পার্সপেক্টিভ থেকে সোসাইটিকে দেখাতে চেয়েছিলেন, সোসাইটি ওই সময় অ্যাকসেপ্ট করতে পারেনি। কারণ এখানের মধ্যে আমরা কি পাই, ডিস্ট্রাকশন অফ ইনোসেন্স বাই সোসাইটিস হিপোক্রেসি অ্যান্ড রিজিড মোরাল কোড। টেসের জীবনে একটা ক্যাটাস্ট্রফি ঘটে, সেই ক্যাটাস্ট্রফিটাকে কিন্তু একজন রেপ ভিকটিমের শাস্তি হওয়া উচিত না, কোনোভাবে হওয়ার কথাও নয়, কিন্তু আমাদের সোসাইটি র্যাপিস্টের জায়গায় রেপ ভিকটিমকে আরও বেশি ভিকটিমাইজ করে ফেলে এবং তাকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়ে ফেলে। আমরা এখানে একই জিনিস দেখব। প্রথম কথা, টেসকে আমরা আসলে একটা নেচার্স ডটার হিসেবে পাই। 16 বছরের একটা মেয়ে এমন একটা ইরেসপন্সিবল প্যারেন্টসের হাতে বড় হচ্ছে যে মা মেয়েকে আসন্ন বিপদ সম্পর্কে জানাননি, বাবা নিজের অ্যারিস্টোক্রেটিক লিনিয়েজের সম্পর্কে জেনে এত বেশি আনন্দিত আপ্লুত যে পরিবারই ছেড়ে দিয়েছেন। খুবই ইমপ্র্যাকটিক্যাল, আনরিয়েলিস্টিক হোপ রাখছেন, চিন্তা করছেন যে একসময় বংশানুক্রমিক থেকে কিছু পেয়ে জীবন অন্যরকম হয়ে যাবে। কিন্তু ফলাফলস্বরূপ মেয়েটার জীবনে একটা ক্যাটাস্ট্রফি ঘটে গেল তাদের এই প্রত্যাশা পূরণ করতে গিয়ে, এবং এই ফলাফলস্বরূপ এই ক্যাটাস্ট্রফিটা কিন্তু তাকে আবার বই নিয়ে বেড়াতে হলো। সোসাইটি এবং রিলিজিয়ন কোথাও সে ক্ষমা পাচ্ছে না, রাদার তার এই অংশটিতে কি হচ্ছে, তাকে বারবার দোষী করা হচ্ছে। এবং আমরা কি দেখি, সবার শেষে যাকে টেস ভালোবাসলো, অ্যাঞ্জেলো কিন্তু একই ধরনের ঘটনা তার জীবনে ঘটিয়ে নবপরিণতাকে কনফেস করছিল। কিন্তু টেসের ক্ষেত্রে, একজন মেয়ের ক্ষেত্রে এই মোরাল কি বলবো, চরিত্রে কোনো দাগ সে সহ্য করতে পারছে না। সো এই যে দ্বিমুখিতা, এই যে হিপোক্রেসি, এবং কেমন করে সোশ্যাল প্রচলিত ডগমাগুলো একজন মানুষের ইনোসেন্সকে এবং টেসকে একেবারে ফাঁসির কাছে গড়ায় নিয়ে গেল, এটাই কিন্তু পুরো গল্পটা। এই নভেলটা মূলত হচ্ছে ফেটের বিরুদ্ধে, ডেস্টিনির বিরুদ্ধে এবং সোসাইটির বিরুদ্ধে।
প্রথমে আমরা কি পাই? Tess, a pure-hearted young woman, is repeatedly victimized by force beyond her control, from the actions of manipulative men to the unyielding judgment of Victorian society. এখানে কিন্তু যখন আমরা ক্যারেক্টার যদি জাস্টিফিকেশন থাকতো আপনাদের, তখন কিন্তু আসতো যে প্রাথমিকভাবে টেসের যে ক্যারেক্টারের মধ্যে স্ট্রংনেস ছিল না, পুরো সিচুয়েশনে কোথাও কিন্তু নিজের বোল্ডনেস সে রাখতে পারেনি। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারি আসলে মূলত এখানে ফেট অনেক বেশি প্রমিনেন্ট রোল প্লে করছে, এবং সবার শেষে যেটা থাকে যে ফেট অবশেষে তাকে নিয়ে খেলা বন্ধ করেছে, জাস্টিস ডান, এবং জাস্টিস হওয়ার পরে ওপরে যে দেবদেবী তারা খেলা বন্ধ করে দিয়েছেন। আরেকটি স্ট্রাইকিং ফিচার এখানে হচ্ছে টেস অফ ডারভারভিলসে ক্রিশ্চিয়ান রিলিজিয়াস ভিউকে একটু ক্রিটিসাইজ করা হয়েছে, সে তুলনায় নেচার এবং পেগান যে রিলিজিয়াস এবং কালচারাল পার্সপেক্টিভ সেগুলোর উপর ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। আপনারা অনেকগুলো পেগান অংশ কিন্তু পাবেন, পেগান রিচুয়াল পাবেন। কি পাবেন? প্রাথমিকভাবে আমরা প্রথম যখন টেসকে পাই দেখি যে মে মাসে একটা ডান্সে সে ডান্স করছে, এটা একটা পেগান রিচুয়াল। এবং আমরা পাই হচ্ছে একদম সবার শেষে যে মন্দিরে টেস এবং টেসার হাজব্যান্ড শেষের জীবনের একদম অবশিষ্ট কিছু সুখের দিন থাকতে পেরেছিল, সেটাও কিন্তু একটা পেগান টেম্পল। এবং যে স্টোনহেঞ্জ যেখানে হচ্ছে টেসকে মূলত স্যাক্রিফাইস করা হয়েছে, সেখানেও কিন্তু আমরা একই জিনিসই দেখতে পাই। সো পেগান রিলিজিয়াস পার্সপেক্টিভ কিন্তু অনেক বেশি। তো এবার একটু দ্রুত চলে যাই। Her innate goodness is no match for the class distinction, sexual double standard, and fatalistic circumstances that ultimately lead to her tragic downfall. Harley uses Tess' story to critique moral structures of his time, suggesting that societal definition of purity often fail to recognize true virtue. এই যে টাইটেল নিয়ে কথা হয়েছিল মূলত এই জন্য যে টেসকে উনি পিওর বলছেন, কারণ টেসের ইনার নেচার সম্পর্কে, কিন্তু সোসাইটি তাকে জাজ করছে যে টেসের সাথে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, তাকে রেপ করা হয়েছে বা সে এক্সপ্লয়েটেড হয়েছে, একটি অবৈধ সন্তানের জন্ম দিয়েছে, এবং পরবর্তীতে সেই মানুষটিকে সাথে সে মিস্ট্রেস হিসেবে থাকতে বাধ্য হয়েছিল। সো সে পিওর হয় কি করে? এখানেই কিন্তু ভিক্টোরিয়ান সোসাইটিকে সরাসরি হার্ডি কোশ্চেন করেছেন। কি লিটারেরি এলিমেন্টসগুলো দেখি যেখান থেকে ছোট ছোট প্রশ্ন আসবে। জনরা, প্রথমে জনরা কি? এটা একটা ব্লেন্ডেড নভেল, ট্র্যাজেডি, সোশ্যাল ক্রিটিক, ভিক্টোরিয়ান রিয়েলিজম, তিনটে অংশই কিন্তু এখানে আছে। এবং মূলত যদি প্লে হতো আমরা সোজা একটা ট্র্যাজেডি বলে ফেলতে পারতাম, কিন্তু যেহেতু একটা নভেল, আমরা এর মধ্যে কিছু ট্র্যাজিক এলিমেন্ট পাই, কিছু সোশ্যাল ক্রিটিসিজম পাই, এবং ভিক্টোরিয়ান সময়ের যে রিয়েলিস্টিক যে ব্যাপারগুলো ওই সময় এবং মানুষের যে কনভেনশনাল ডগমাগুলোর বিপরীত সেই জিনিসটা দেখতে পাই। ন্যারেটিভ স্টাইল কি? ন্যারেটিভ কিন্তু থার্ড পার্সন বা অমনিশিয়েন্ট পয়েন্ট অফ ভিউ থেকে বলা, একেবারে যিনি সব জানেন এরকম একজন বলে যাচ্ছেন, এবং মাঝে মাঝে টেসের ব্যাপারে তিনি কিন্তু ফিলোসফিক কিছু মন্তব্য করছেন বা ফোরশ্যাডোয়িং করছেন, সেটাও কিন্তু দেখা যায়। সেটিং কি? অলরেডি কথা বলেছি, হার্ডি সে ওয়েসেক্স, রোমান্টিক ওয়েসেক্স। হার্ডি মূলত এই ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ব্যবহার করেছেন, এবং এই রোমান্টিক ব্যাকগ্রাউন্ডের বিপরীতে তিনি কিন্তু আবার ফ্লিনকম অ্যাশের মতো একটু ম্যাটেরিয়ালিস্টিক ভিক্টোরিয়ান সময়ের যেহেতু ভিক্টোরিয়ান সময়টা অনেক বেশি সায়েন্টিফিক ইনভেনশনের সময় ছিল, একটু মেকানিক্যাল অংশটা দেখিয়েছেন যেখানে মানুষ ভালো থাকতে পারে না, নেচারে অনেক বেশি ভালো থাকতে পারে। প্রোটাগনিস্ট অবভিয়াসলি ইটস টেস, অ্যান্টাগনিস্ট অ্যালেক ডারভারভিলস। এখানে কিন্তু অ্যান্টাগনিস্ট একেবারে সোজা সাপটা, পুরো নভেলটিতে তিনটি ক্যারেক্টার মূলত ইম্পর্টেন্ট, আরও সংক্ষেপে বলতে গেলে দুটো ক্যারেক্টার ইম্পর্টেন্ট, টেস এবং অ্যালেক। অ্যাঞ্জেল আছে কিন্তু অ্যাঞ্জেলের অংশ কম, মূলত টেসকে ভুল বোঝা এবং ভুল বুঝে ওকে আরেকটু সাফারিংয়ের দিকে ঠেলে দেওয়া, সেটাই ছিল অ্যাঞ্জেলের অংশ। ক্লাইম্যাক্স হয় যখন টেস রাগের মাথায় অ্যালেককে, যে তার জীবনে এত ক্যাটাস্ট্রফির মূল, তাকে হত্যা করে ফেলে, সেটা হচ্ছে ক্লাইম্যাক্সের অংশ। আর কনফ্লিক্ট কি হয়? কনফ্লিক্ট হয় যখন এই হার্শ সোসাইটি, ভিক্টোরিয়ান সোসাইটি এত কিছুর পরেও টেসকেই ফলেন উপাধি দেয় এবং টেসকেই শাস্তি দেয়। এবার কিছু এমসিকিউ দেখা যাক। দ্য সাবটাইটেল নিয়ে কিন্তু প্রশ্ন আসবে, কারণ এই সাবটাইটেল নিয়ে ওই সময় কন্টেম্পোরারি ক্রিটিসিজম অনেক বেশি হয়েছিল এবং সেই সাথে এখনো হয়ে যাচ্ছে। সো সাবটাইটেল থেকে প্রশ্ন আসার সুযোগ অনেক বেশি। দ্য সাবটাইটেল আ পিওর ওমেন ফেইথফুলি রিপ্রেজেন্টেড মেইনলি এমফাসাইজ Hardy's defense of Tess' moral innocence. Which narrative technique does Hardy frequently employ to comment on characters' face authorial intrusion?
ওই যে বললাম উনি কিন্তু যে থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে বললেও মাঝে মাঝে অথর কিন্তু কিছু ফোরশ্যাডো করছে। দ্যাটস ওয়াই দিস ডিভাইস ওয়াজ ইউজড। ইন দ্য নভেল দ্য রিপিটেড ইমেজারি অফ রেড অফেন সিম্বলাইজেস, যদি প্রশ্নে এ আর বি থাকে দুটোই দিবেন, আর যদি না থাকে তাহলে এটা দেবেন। সেলিব্রেশন এবং জয় রেডের সাথে আসে, কিন্তু বেশি কি আসে? প্যাশন, সেক্সুয়ালিটি অ্যান্ড ডেঞ্জার। এই জন্য আমি দুটো লাগিয়ে রেখেছি। যদি এটা আসে সোজা সাপটা দিয়ে দিবেন, এ বি না থাকলে শুধু এটা দিবেন, কিন্তু যদি দুটো থাকার অপশন থাকে তাহলে এটা দিয়ে দিবেন। ঠিক আছে। The conflict between Tess's natural instinct and the rigid course of social illustrates nature versus civilization. Wessex versus modern time. Which aspect of Tess's ancestry functions as a symbolic burden leading to her downfall? The D'Urberville's aristocratic lineage. সমস্যাটাই হয়েছিল কিন্তু এই লিনিয়েজটা যখন চার্চির পার্সন ওর বাবা জ্যাককে যখন এটা বলে দেয়, এই বলার পরে কিন্তু মাথা ঘুরে যাওয়ার পরে টেসের উপরে এই দুর্ভাগ্যটা চলে আসলো। হুইচ থিম ইজ রেইনফোর্সড থ্রু হার্ডিস ফ্রিকোয়েন্ট ডিসক্রিপশন অফ টেস অ্যাজ কানেক্টেড উইথ অ্যানিম্যাল অ্যান্ড নেচার, প্রিমিটিভিজম, টেস্ট ক্লোজনেস টু নেচার। এটাও কিন্তু মূলত যে পেগান অংশটা, পেগান রিলিজিয়াস ভিউ, সেটার সাথে মিলে যায়। নেচারকে অর্শিপ করা, নেচারের অংশগুলোকে অর্শিপ করা, এই অংশটা কিন্তু থমাস হার্ডি অনেক বেশি ব্যবহার করেছে। কারণ টেসকে বারবারই বলা হয়েছে, অ্যাঞ্জেলো বলে, অ্যালেকো বলে যে ডটার অফ নেচার। এই জন্য এভাবে ওকে সিম্বলাইজ করা, ওকে অনেকটা গডেস হিসেবে ট্রিট করা, এটা কিন্তু এখানে চলে এসছে। হার্ডিস ইউজ অফ ট্র্যাজিক আয়রনি ইজ বেস্ট সিন হোয়েন অ্যাঞ্জেল রিজেক্টস টেস আফটার লার্নিং অফ হার পাস্ট ডিসপাইট হিজ ওন ফিলিং। বিয়ের রাতে দুজনেই বলছে, নিজের কথা শেষ করে টেসকে বলছে না তুমি টেন্টেড, তোমাকে অ্যাকসেপ্ট করা যাবে না, তুমি আর সেই তুমি নেই। The Stonehenge scene at the end most strongly represent the inability of ancient faith and sacrifice. এই যে বললাম পেগান বারবার আসছে, ওখানে কিন্তু বুঝিয়ে যাওয়া হচ্ছে যে টেসকে স্যাক্রিফাইস করে ফেলা হবে। Hardy's sympathetic portrayal of Tess against social condemnation demonstrates his critique of Victorian morality and double standard. Double standard কেন? পুরুষের জন্য একটা, নারীর জন্য একটা। আমরা আবার দেখি রিলিজিয়নকেও কিন্তু দুভাবে ব্যবহার করা হয়েছে। টেস যখন ব্যাপটিজম করার জন্য ওর ছেলেকে নিয়ে যায় অ্যাঞ্জেলারই বাবার কাছে, রেভারেন্ট কিন্তু কিছুতেই সেটাকে অ্যাকসেপ্ট করে না। আবার সেই সাথে আমরা দেখি অ্যালেক, যে হচ্ছে টেসের অ্যাবিউজার এবং সব ক্যাটাস্ট্রফির মূল, সেও কিন্তু একসময় ধর্মের মুখোশ পরে ফেলে। এই যে ডাবল স্ট্যান্ডার্ডটা, সেটা কিন্তু হার্ডি অনেকবার নিয়ে এসেছে। সো এটা কিন্তু একটা থিম। In terms of genre, Tales of the D'Urbervilles is best classified a pastoral tragedy with naturalistic animal. Pastoral, naturalistic চলে আসলে আপনার এমনি চলে আসবে। গথিক কিছু এখানে নেই, কোনো ভৌতিক ব্যাপার নেই, রোমান্টিক তো অ্যাডভেঞ্চার কিছু নেই, আর ভিক্টোরিয়ান কমেডি, এখানে কমিক কোনো এলিমেন্টই খুব একটা নেই। সো সোজা সাপটা চলে এসছে। আমরা একটু প্লট সামারি সম্পর্কে দেখে নিই। ট্র্যাজেডিটি শুরু হয় কখন? ট্র্যাজেডি শুরু হয় মূলত ফেট, সোসাইটি, হিউম্যান উইকনেস। নোভেলটি শুরু হয় মার্লোটে। আপনারা নামগুলো একটু মনে রাখবেন, এখানে কিন্তু 4-5টি জায়গার নাম আছে। মার্লোটের একটা ছোট জায়গার মধ্যে সাউদার্ন ইংল্যান্ডে টেসের বাবা জন ডার্বেফিল্ড, যে মূলত হচ্ছে মধু এবং শেষে ডিম বিক্রি করে, তাকে একজন চার্চম্যান জানান কি পার্সন যে আপনি তো আসলে মূলত যদিও সে ডার্বেফিল্ড উপাধিটা রাখে, কিন্তু আপনি মূলত D'Urbervilles অ্যারিস্টোক্রেটিক একজন নাইট, সেই ফ্যামিলিকে বংশ থেকে বিলং করেন, এই আপনার চেহারার মধ্যে সব বৈশিষ্ট্য আছে। এবং এটা শোনার পরে তিনি চিন্তা করেন যে তার মতো অ্যারিস্টোক্রেটিক একজন মানুষের সাধারণ কিছু করা উচিত না। এবং তারপর আমরা দেখি যে ওর বাবা কিন্তু, টেসের বাবা কিন্তু নিজেকে আস্তে আস্তে সব ধরনের বিজনেস থেকে গুটিয়ে নেওয়া শুরু করে। পরিবারে ভরণ পোষণের জন্য বাধ্য হয়ে টেসকে কিন্তু এবার নামতে হয়, এবং তার পরিবার হচ্ছে টেসকে বলে যে যাও তুমি ওখানে যাও, ওই ফ্যামিলির কাছ থেকে আমাদের জন্য কিছু সুবিধা দাবি করো, কারণ আমরা তো কি। কিন্তু টেস প্রাথমিকভাবে রাজি হয় না, কিন্তু রাজি হতে হয় তখন যখন সে হচ্ছে পরিবারের একমাত্র উপার্জনের যে রাস্তা, প্রিন্স নামের ওদের ঘোড়াটি, সেটিকে চালিয়ে যাচ্ছিল হচ্ছে ওর বাবার যে ব্যবসায়ীর যে জিনিসগুলো, মধু, এগুলো দিতে, মধু, মোম এগুলো দিতে। কিন্তু ও রাত্রেবেলা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে ওর ভাইয়ের সাথে, এবং সেখানে দেখা যায় যে গাড়িটা কিন্তু গিয়ে ধাক্কা লাগে একটা, এবং সেই সাথে ঘোড়াটা মারা যায়। এই আউট অফ গিল্ট বা এই যে অস্বাভাবিক রেসপন্সিবিলিটি বোধ, এটা কিন্তু টেসের মেন্টাল উইকনেস। এই উইকনেসটাই কিন্তু টেসকে অনেকবার ট্র্যাজেডির মুখে নিয়ে যায়, এবং টেস কিন্তু শেষে বাধ্য হয় যে ওই D'Urbervilles ফ্যামিলিতে যেতে। ওখানেই সে কিন্তু অ্যালেক নামের এই লম্পট ক্যারেক্টারের
সামনে পড়ে এবং অ্যালেকের মা মূলত অন্ধ ছিলেন এবং অ্যালেকই হচ্ছে তার মায়ের ছদ্মনামে টেসকে চাকরি দিয়ে দেয় এবং বিভিন্নভাবে টেসকে কিন্তু সে ম্যানিপুলেট করার চেষ্টা করে এবং তার এই আচরণটা কিন্তু বাকি যে মানুষগুলো, বাকি যে পরিচারিকা যাদের সে এর আগে অনেক বেশি বাজেভাবে অর্থ খরচ করতো তাদের পিছনে, তারা বিরক্ত হয়ে যায়। এরকমই একটি গ্যাদারিং এর মধ্যে টেসের সাথে বাকিদের যখন ঝগড়া লেগে যায়, অ্যালেক রেস্কিউয়ার হিসেবে রোমান্টিক ওয়েতে তাকে নিয়ে যায়। কিন্তু এখানে নেচার এমন একটা রোল প্লে করে এবং সে চেষ্টা করে বিভিন্নভাবে টেসকে ম্যানিপুলেট করতে। ফলাফল স্বরূপ দেখা যায় কি, রাত্রেবেলা একটা নির্জন জায়গায় টেস যখন ঘুমিয়ে পড়ে, সে কিন্তু অবশেষে টেসের অ্যাবডাকশনটা করতে পারে। এই জায়গাটা হার্ডি একটু অবস্কিউর রেখেছেন বোঝানোর জন্য যে এক্স্যাক্টলি কি হয়েছে সেটা আমরা জানি না। তো যাই হোক, আমরা জানতে পারি যে টেস ম্যানিপুলেটেড হয়েছে এবং ফলাফল স্বরূপ টেস কিন্তু এবার বুঝতে পারে যে অ্যালেকের মূল উদ্দেশ্য ওকে মিস্ট্রেস হিসেবে রাখা। সে আর ওখানে থাকে না, সে চলে আসে, কিন্তু বাসায় এসে সে প্রেগনেন্ট হয়ে যায়। তার মা কিন্তু উল্টো তাকে ব্লেম করে যে এরকম সিচুয়েশনে কেন সেখানে সুবিধা নিতে পারেনি। পরবর্তীতে টেস একটি পুত্র সন্তানের জন্ম দেয়। পুরো নেইবারহুডে তাকে নিয়ে অনেক কানাঘোষা শুরু হয়, কিন্তু ছেলেটি কিন্তু বাঁচে না এবং ফেথ মারা যায়। কিন্তু ওকে ব্যাপটিজম করার আগে ও যখন মারা যাবে বুঝতে পারে, মা হিসেবে সে চায় যে ছেলের ব্যাপটিজমটা হয়ে যায় যাতে সে হ্যাভেনে যেতে পারে। কিন্তু আমরা দেখি যে সোসাইটির এই যে রিলিজিয়াস ডগমা সেটা কন্ট্রাডিক্ট করে, বা হাই স্ট্যান্ডার্ড, এই যে ডাবল স্ট্যান্ডার্ড সেখানে কন্ট্রাডিক্ট করে। রেভারেন্ড জেমস কিন্তু কিছুতেই তাতে রাজি হন না এবং ওর ছেলের জন্য এমন একটি জায়গা যে অবৈধ সন্তানদের জায়গার মধ্যে ওকে পুঁতে রাখা হয়। সো টেস এখানে নিজেই কিন্তু ব্যাপটিজমটা ছেলের ব্যাপটিজমটা করে ফেলে। এখানেও কিন্তু আরেকটা পেগান রিলিজিয়াস ভিউটা অথবা খ্রিস্টান রিলিজিয়াস ভিউ, মানে রিলিজিয়াস পার্সপেক্টিভ কিন্তু ওর মধ্যে চলে আসে। মনে হয় যে ওর মধ্যে একটা গডেস ভর করে, ওর ছোট ভাই বোন দেখে। তো এরপরে টেস নিজের প্রতি প্রতিজ্ঞা করে যে আর কোনো পুরুষের দ্বারা আমি ম্যানিপুলেটেড হব না। কিন্তু ঝামেলাটা বাঁধে কোথায়? ঝামেলা বাঁধে যখন টেস ঘরে আসার পরে একজন ডেয়ারি মেড হিসেবে টেলবেথওয়ে ডরিতে কাজ করতে যায়। সেখানে তার সঙ্গে দেখা হয় কার? অ্যাঞ্জেল ক্লেয়ারের। সে হচ্ছে রেভারেন্ড জেমসের ছেলে এবং তার আইডিয়ালিস্টিক ফিলোসফিক ব্যাপারগুলো রেভারেন্ড পছন্দ করে না। এখন সে তাই চাচ্ছে ডেয়ারির কাজ শিখে ডেয়ারি ফার্ম দিতে। টেসের প্রেমে সে পড়ে, টেসও তাকে পছন্দ করে, কিন্তু নিজের টেন্টেড লাইফের জন্য টেস রাজি হতে পারে না যে সে অ্যাকসেপ্ট করবে কিনা। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে অ্যাঞ্জেলিক আচরণের জন্য অনেকটা সে রাজি হয়ে যায়। এবং এখানে কিন্তু আরেকটা টুইস্ট বা আরেকটা এমসিকিউ আসার যেটা সুযোগ, সেটা হচ্ছে এখানে টেস কিন্তু অবশ্যই একটা লেটার লিখে যায় যেখানে নিজের পুরো গিল্টটা সে জানায়। কিন্তু আনফর্চুনেটলি যেহেতু ফেট বারবার প্রমিনেন্ট রোল প্লে করছে, আমরা দেখি যে এই লেটারটিও কিন্তু অ্যাঞ্জেলের হাতে পায় না। ওদের বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে যখন বাসর রাতে এই যে ডাবল স্ট্যান্ডার্ডের ব্যাপারটা আরেকবার আসলো, অ্যাঞ্জেল যখন নিজের আরেকজন নারীর সঙ্গে সম্পর্ক থাকা এবং কিছুদিন ওখানে এঙ্গেজ থাকা, ফিজিক্যাল হওয়া, সব কিছু এক্সপ্লেন করে শেষ করে এবং কনফেস করে শেষ করার পর টেস যখন নিজের অতীত সম্পর্কে বলে যে মূলত সে ব্লেমড না, সেখানে কিন্তু আমরা দেখি অ্যাঞ্জেল তাকে ফলেন হিসেবে কনসিডার করে এবং সে বলে তুমি আর আগের তুমি নেই, এবং সে তাকে ছেড়ে চলে যায়, ব্রাজিলে চলে যায়। টেস ভীষণ বিপদে পড়ে যায়, শ্বশুর বাড়িতে যাওয়ার চেষ্টা করে। ওখান থেকে সে যেহেতু আত্মসম্মান আছে, দেখতে পায় যে ওখানে তাকে খুব ক্রিটিসাইজ করা হয়েছে, সে আর হেল্প চায় না। বাধ্য হয়ে তাকে কিন্তু আরেকটি ডেয়ারিতে কাজ করতে হয়, ফ্লিনকম অ্যাশ। এখন সমস্যা হচ্ছে এখানে এই ফ্লিনকম অ্যাশের মধ্যে যে মালিক, তার সঙ্গে একদিন অ্যাঞ্জেলের মারামারি লেগে গিয়েছিল, কারণ সে টেসকে আগে দেখেছে বা কিছু একটা এই ধরনের একটা কথা বলার পর দুজনের মধ্যে মারামারি লেগে গেছিল। খুবই এই অংশটা কিন্তু ভিক্টোরিয়ান সোসাইটিতে চেঞ্জ নেচার থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে এই অংশটাকে রিপ্রেজেন্ট করে। এইখানে কাজের চাপ অনেক বেশি, খুব মেকানিক্যাল ওয়েতে কাজ হয়, কিন্তু জীবিকার জন্য টেসকে বাধ্য হয়ে এই কাজটি করে যেতে হয়। এর মাঝখানে বাবার মৃত্যু হয়, পরিবারে আরও রেসপন্সিবিলিটির জন্য, এবং এই সময় টেসের সাথে দেখা হয় আবার সেই অ্যালেকের। সে কিছুদিন ধর্মের ছদ্মবেশে ছিল, তারপরে টেসকে দেখে সে যথারীতি আবার ম্যানিপুলেট করার চেষ্টা করে এবং একসময় বাধ্য হয়ে যখন অ্যালেক তাকে বোঝাতে পারে যে অ্যাঞ্জেল আর কখনো ফেরত আসবে না, টেস কিন্তু বাধ্য হয় তার সঙ্গে মিস্ট্রেস হিসেবে থাকা শুরু করে। কিন্তু আমরা দেখি ইন দ্য মিনটাইম অ্যাঞ্জেল ব্রাজিলে গিয়ে এই সাফারিং এর মাধ্যমে তার একটা পারগেশন হয়, তার মাথার মধ্যে ট্রান্সফরমেশন হয় যে না, বাইরের যে ঘটনাগুলো সেগুলো ইম্পর্টেন্ট না, ভেতরে ইনোসেন্স ম্যাটার্স। সে ফেরত আসে, কিন্তু সে যখন ফেরত আসে তখন টেস অলরেডি আরেক দফা টেন্টেড হয়ে গেছে। সো সে কিন্তু প্রাথমিকভাবে ওকে রিজেক্ট করে এবং এই মেন্টাল কষ্ট নিয়ে থাকার সময় আবার অ্যালেক এসে তাকে ব্লেম করা শুরু করে এবং তাকে
খুব বাজেভাবে হোর বলে গালাগালি করে, আউট অফ রেজ, আউট অফ ফ্রাস্ট্রেশন সবকিছু মিলে সে খুন করে ফেলে টেস অ্যালেককে। এখানেই কিন্তু ক্লাইম্যাক্স, যে সেন্ট্রাল ক্লাইম্যাক্স। খুন করার পর টেস খুব ভালো মতোই জানতো যে এবার তো শাস্তি হবে, কিন্তু শেষের কিছুদিন তারা দুজন একদম নেচারের কাছে, এখানে এই যে নেচার ইজ অ্যাভয়েড, পিসফুল অ্যাভয়েড, নেচারের কাছে তারা যথারীতি যায়। ওই কয়টা দিন তাদের জীবনের সুখী দিন, এবং সবার শেষে দেখি টেসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু এর আগে টেস অনুরোধ করে যায় যে আমার যে বোন লিজালু, তাকে তুমি বিয়ে করো আর আমার ফ্যামিলিটাকে তুমি দেখো। এবং সবার শেষে আমরা দেখি যে টেসের গ্রেভিয়ার্ডের কাছে এই অ্যাঞ্জেল এবং লিজালু প্রে করছে। এখানে কিন্তু আরেকটা অংশ জিনিস দেখায় যে প্রথম কথা ফেটের কাছে টেস হেরে গেছে, আর অ্যাঞ্জেলের ব্যাপারটা যে লাইফ মাস্ট গো অন, লাইফ কিন্তু চলে যাচ্ছে। তো এই হচ্ছে স্যাড এন্ডিংটা। এখান থেকে অনেকগুলো অংশ আছে, প্রশ্ন মূলত হবে টেসের ক্যারেক্টারিস্টিক্সের উপরে, ফেট কিভাবে ওর উপর প্রিডোমিনেন্ট হয়েছে, অ্যাঞ্জেলের ক্যারেক্টারের উপরে, কিন্তু অ্যালেকের ক্যারেক্টারের উপরে। আরেকটা হচ্ছে মোরাল যে স্ট্যান্ডার্ডগুলো ওই সময়, রিলিজিয়নের ব্যাপারটার উপর অনেক বেশি প্রশ্ন আসবে। তবে রিলিজিয়নের সাথে কিন্তু ওই যে বললাম পেগান সিম্বল অনেক বেশি কাজ করে, পেগান সিম্বলগুলো আপনারা একটু খেয়াল করবেন। সেটিং এর মধ্যে অনেকগুলো সেটিং আছে, যেমন মার্লট আছে, তারপরে টালবথওয়ে আছে, তারপর হচ্ছে ফ্লিনক্লাম আছে। এই জায়গাগুলোর নাম মনে রাখার চেষ্টা করবেন, জায়গাগুলোর প্রত্যেকটার বৈশিষ্ট্য একটু মনে রাখার চেষ্টা করবেন, এখান থেকে এমসিকিউ আসতে পারে। কিছু ব্রিফ কোশ্চেন দ্রুত দেখে নিই। হোয়াই ডাজ হার্ডি বিগিন দ্য নভেল উইথ জন ডার্বিফিল্ডস ডিসকভারি অফ হিজ নোবেল অ্যানসেস্ট্রি? He foreshadows Tess' downfall by linking her fate to false sense of inherited nobility. যদি এই লিনিয়েজটা না আসতো, এই ক্যাটাস্ট্রফিটাই হতো না। What does the death of Prince symbolize? ঘোড়ার মৃত্যুটা কি সিম্বলাইজ করে? লস অফ ফ্যামিলিজ লাইভলিহুড সেটস টেস অন দ্য পাথ অফ অ্যালেক। হাউ ডাজ হার্ডি প্রেজেন্ট অ্যালেক্স ট্রিটমেন্ট অফ ট্রেস? হি ব্লার সিডাকশন অ্যান্ড ভায়োলেশন, হাইলাইটিং সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড সোশ্যাল হিপোক্রেসি। এখানে কিন্তু টেস বাড়িতে এসে মাকে বলে যে তুমি আমাকে আসন্ন বিপদ সম্পর্কে সচেতন করোনি কেন। সো এই জন্য এটাকে একটু ব্লার করে দেওয়া হয়েছে, যে অ্যাকচুয়ালি কি ঘটেছে সেটা না জানলে এটা একটা ম্যানিপুলেশন যে হয়েছে সেটা জানা যায়। Why does Angel reject Tess after her confession? His hypocrisy reflects Victorian double standard and condemn women more harshly. What do Talbot and Flintcop as symbolize? এটা কিন্তু দুটো বিপরীতমুখী কনসেপ্ট। Talbot রিপ্রেজেন্ট করে লাভ অ্যান্ড ফার্টিলিটি, ওখানে গরুগুলো অনেক ভালো নেচার এবং ওখানে কাজগুলো অনেক আনন্দময়। আর ফ্লিনকপ আসে কি সাফারিং অ্যান্ড ডিসপেয়ার, কারণ ওটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে রোমান্টিক এরা থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাচ্ছে, এটা কিন্তু বোঝায়। What does Alex's brief conversion to Christianity reveal? It exposes superficiality of Victorian religion and moral pretense. যাই হোক, অনেকগুলো প্রশ্ন আছে, আপনারা দেখে নিন। ক্যারেক্টারগুলো সম্পর্কে যাই। প্রথমে প্রোটাগনিস্ট টেস ডার্বিফিল্ড, ইনোসেন্স, পিউরিটি, ডটার অফ নেচার অ্যান্ড ভিকটিম অফ ফেট। অ্যাঞ্জেল ক্লেয়ার, নাম অ্যাঞ্জেল, কিন্তু অ্যাঞ্জেলিক কিছু সে করে নাই। টেসের প্রতি ভালোবাসা, ইন্টারেস্ট যাই থাকুক, সে কিন্তু সাপোর্ট করতে পারেনি। পারগেশন হয় ব্রাজিলে গিয়ে। অ্যালেক ডার্বিফিল্ড দ্য রিয়েল অ্যান্টাগনিস্ট, এবং এই কিন্তু ওয়েলদি, ম্যানিপুলেটিভ অ্যান্ড সিডিউসার অফ টেস। জন ডার্বিফিল্ড অ্যান্ড মিসেস ডার্বিফিল্ড, নেগলেক্টেড, ইরেসপন্সিবল ফাদার অ্যান্ড মাদার। এরা দুজন কিন্তু সন্তান জন্ম দেওয়ার পরে বিন্দুমাত্র সচেতনতা বা দায়িত্ববোধ কিছুই না দিয়ে, বরঞ্চ ওই সোসাইটির যে হলনেসটা সেটাই দেখাচ্ছে, যে ওই যে গ্রেট এক্সপেকটেশনে যেটা দেখেছি, সোশ্যাল ক্লাসে উপরে উঠতে পারবে সেই চিন্তা ভাবনা থেকে সবকিছু শেষ করে দিল। লিজালু, বাকি যে ক্যারেক্টারগুলো এগুলো খুব মাইনর ক্যারেক্টার, আপনারা জাস্ট একটু বর্ণনা পড়ে গেলেই হবে। লিজালু ছোট বোন, ক্যামেরন ডার্বিফিল্ড টেসের আরেকটা বোন, রেভারেন্ড জেমস ক্লেয়ার, দ্যাটস ইম্পর্টেন্ট, কারণ ও কিন্তু রিলিজিয়ান এবং রিলিজিয়ান ডগমার স্ট্রিক্টনেস, ডাবল স্ট্যান্ডার্ড সেটাকে রিপ্রেজেন্ট করে। এবং বাকি ক্যারেক্টারগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, শুধু নাম মনে রাখলেই হবে। কি থিমগুলো কি? ফেট অ্যান্ড ডেস্টিনি, বারবার বলছি যে ফেটই টেসের মূল শত্রু, সোশ্যাল ক্লাস এবং ইনইকুয়ালিটি। অ্যাঞ্জেলকে যে সে অ্যাকসেপ্ট করতে পারে না, সেটার জন্য যেমন তার অতীত দায়ী, তেমনি কিন্তু ইনইকুয়ালিটিও বারবার আসে। এবং অ্যাঞ্জেলের পরিবার যে টেসকে খুব ছোট চোখে দেখছিল, সেটারও কারণ এটা। এবং অ্যালেক যে টেসকে এত সহজে ম্যানিপুলেট করার কথা চিন্তা করতে পারে, সেটারও একটা, মানে এই যে এই দ্যাটস ওয়াই ইটস সোশ্যাল ক্রিটিসিজম। ইনোসেন্স অ্যান্ড পিউরিটি রিপ্রেজেন্টস টেস। জেন্ডার ইনইকুয়ালিটি, এক ধরনের সোশ্যাল মোরাল স্ট্যান্ডার্ড অ্যাঞ্জেলের প্রতি, এক ধরনের সোশ্যাল মোরাল স্ট্যান্ডার্ড টেসের প্রতি, ডাবল স্ট্যান্ডার্ডটা বোঝাচ্ছে। নেচার এবং রুরাল লাইফ, এই যে দুটো সেটিং এর পার্থক্য, দুটো সেটিং এর মধ্যে মানুষের মধ্যে কি ইফেক্টটা নিয়ে আসে। লাভ অ্যান্ড বিট্রেয়াল, অ্যাঞ্জেল এবং অ্যালেকের মধ্যে দুটো প্যাশনের যে পার্থক্য। রিলিজিয়ন এবং মোরালিটি, এটা নিয়ে বারবার এসছে। গিল্ট অ্যান্ড রিডেমশন আপনারা দেখেছেন। সো এবার কিছু কোটেশন সম্পর্কে পড়ি। দ্য কোর্স অফ ট্রু লাভ নেভার ডিড রান স্মুথলি, টেস ইজ ইনোসেন্ট এবং ভাগ্য।
দ্য field and meadows ever as field of lies as her own heart. টেসকে কিন্তু বারবার নেচারের সাথে রিলেট করা হয়েছে এবং বারবার ডটার অফ নেচার বলা হয়েছে। নেচার ইন ইটস বিউটি হ্যাড নো পার্ট ইন দ্য ক্রুয়েলটি দ্যাট ম্যান ইম্পোজড। অ্যাঞ্জেল, আই এম নট ওর্দি অফ ইউ ইয়েট আই লাভ ইউ। এটা কিন্তু টেসের ফাইনাল কনফেশন ছিল, যেটা অ্যাঞ্জেল মানে কি বলা যায় পাত্তা দেয়নি। এ গার্ল অফ দ্য আরভারভিলস ব্লাড শুড নট বি রিডিউস টু পভার্টি অ্যান্ড লেবার। এটা হচ্ছে সেই মানে সোশ্যাল লিনিয়েজের উঠার চিন্তা ভাবনার ফলস্বরূপ কি সব কমেন্ট টেসের বাবা মার থেকে এসেছিল এবং যে জিনিসটা টেসের আসলে দুর্ভাগ্যের কারণ। ওমেন আর মেড রেসপন্সিবল ফর দ্য সিনস অফ ম্যান, জেন্ডার ইনইকুয়ালিটি অ্যান্ড ডাবল স্ট্যান্ডার্ড। তো এই ধরনের ছোট ছোট যে মোরাল অংশগুলো কোটেশনের মধ্যে আছে সেগুলো আপনারা একটু খেয়াল করবেন। টেস মোরাল পিউরিটি ইজ মোস্ট ক্লিয়ারলি টেস্টেড বাই হার এনকাউন্টার উইথ অ্যালেক ডি আরভারভিলস। পিউরিটি কিন্তু বোঝাই যায় হচ্ছে অ্যালেকের মাধ্যমে। ও কিন্তু অ্যালেকের দ্বারা ফিজিক্যালি অ্যাসল্টেড হলো, মেন্টালি কখনোই টেন্টেড হতে পারেনি। দ্য প্রাইমারি থিম হাইলাইটেড বাই টেস রিটার্ন টু হার ভিলেজ আফটার টালবাথই ইজ ফেট অ্যান্ড ইনএবিলিটি। অনেকবার কিন্তু ওখানে সে অ্যালেককে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মনে হয় যে নেচার এবং ফেট তাকে বাধ্য করেছিল। অ্যালেক ডি আরভারভিলস ক্যারেক্টার প্রাইমারিলি রিপ্রেজেন্ট টেম্পটেশন অ্যান্ড মোরাল করাপশন। যত নেগেটিভ ওয়ার্ড এসছে সেগুলো কিন্তু ওর সাথে চলে যাবে। অ্যাঞ্জেল ক্লিয়ার অ্যাবান্ডেন্স টেস অ্যাট ফার্স্ট বিকজ হি ক্যান নট ফরগিভ হার পাস্ট। পরবর্তীতে পারগেশন হয়, নিজেও ঠিক হয়ে যায়। হার্ডিস ডিসেপশন অফ রুরাল লাইফ সার্ভস মেইনলি টু হাইলাইট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড হিউম্যান সাফারিং। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ইলাস্ট্রেটস টেস কনফ্লিক্ট উইথ সোশ্যাল নর্ম। সোশ্যাল নর্মগুলো কি কি? হার ম্যারেজ টু আঞ্জেল ক্লিয়ার ডিসপাইট হিজ প্রেজুডিস। তো এই ধরনের এগুলো একটু ভালো মতো দেখার চেষ্টা করবেন। আর পয়েন্ট ন্যারেটিভ পার্সপেক্টিভ তো অলরেডি বলেছি, অমনিশিয়ান্ট এবং রিকারিং মোটিভ কি? মোটিভ হচ্ছে টেসের ইনোসেন্স এবং সাইকেল ম্যানেজমেন্ট। এবং আরেকটা জিনিস যেটা মোটিভ বারবার ওখানে কাজ করে, সেখানে কিন্তু এনিমেল ফিচারগুলো বারবার আসে। টেসের এনিমেলের সাথে সম্পর্ক, রেড, এগুলো মোটিভগুলো কিন্তু বারবার আসে। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। মোটামুটি এই ছিল হচ্ছে এই নভেলটার অংশ। টেস আলটিমেট ট্র্যাজেডি ইজ ইন্টেন্সিফাইড বাই অ্যাঞ্জেল ক্লিয়ারস ইগনোরেন্স অ্যান্ড সোসাইটাল প্রেজুডিস। অ্যাঞ্জেলের রোল মূলত এখানে ইম্পর্টেন্ট, যে সে যদি একটু চিন্তা করতো যে আমার ওয়াইফ যে ছেড়ে যাচ্ছি, বিয়ে তো করেছে, তাহলে সে থাকবে কিরকম, তাহলে টেস হয়তো দ্বিতীয়বার অ্যালেকের কাছে ফিরতে হতো না। হার্ডিস ট্রিটমেন্ট অফ টেস চ্যালেঞ্জেস ভিক্টোরিয়ান নোশন অফ ফিমেল ভার্চু অ্যান্ড মোরাল জাজমেন্ট। কারণ ওই যে পিওর ওমেন নিয়ে যে ঝামেলাটা লেগেছিল, যে মেয়েরা টেন্টেড হলে সোসাইটি কিছুতেই অ্যাকসেপ্ট করতে রাজি ছিল না, এখনও করে না। তো ভিক্টোরিয়ান সোসাইটিতে মূলত এটাকে কিন্তু হার্ডি ব্লেম করেছিলেন বা অ্যাটাক করেছিলেন। ওকে, এই একই রকম ব্রিফ কোশ্চেন জাস্ট আপনাদের জন্য দেখে গেলেই চলবে। মূলত নভেলটাকে যখন আমরা অ্যানালাইসিস করব থিমেটিক ওয়েতে। এখানে ফেট, নেচার, মোরাল, রিলিজিয়াস, সোশ্যাল যে প্রিন্সিপাল এবং এগুলোর অ্যাপ্লিকেবিলিটি মেয়েদের ক্ষেত্রে কি, এবং সোসাইটির ডাবল স্ট্যান্ডার্ড, এবং সেই সাথে ভিক্টোরিয়ান সময়ের যে বৈশিষ্ট্য, এই যে ওয়েলথ, মানি, লিনিয়েজ, সেগুলোর বৈশিষ্ট্যের আলোকে। এবং এটা যেহেতু ট্র্যাজেডি, টেসের ক্যারেক্টারটা একটু ভালো মতো খেয়াল করার চেষ্টা করবেন। একদম কমন বেসিক ইনফরমেশনগুলো মনে রাখবেন, থিম, মোটিভ, সেটিং, এগুলো মনে রাখবেন, তাহলে মোটামুটি প্রশ্নটা চলে আসবে। যারা টেক্সটগুলো স্টুডেন্ট লাইফে ভালো মতো পড়েননি, তাদের ক্ষেত্রে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সামারিগুলো হলেও অন্তত যে বই আপনাদের আছে সেই বইগুলো থেকে পড়ার চেষ্টা করবেন। টেক্সট পড়লে সব থেকে ভালো হতো, কিন্তু টেক্সচুয়াল রেফারেন্স অন্তত জানার জন্য বা ইনসিডেন্ট জানার জন্য বইয়ের তো বিপরীত নেই, কারণ আসলে কোনো কিছুই আপনাকে এত ইনফরমেশন দিতে পারবে না। আর আপনার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনের থেকে বেশি টেক্সচুয়াল ইনফরমেশন দরকার। তো এটার জন্য চেষ্টা করবেন যতটুকু সময় আছে একটু সুন্দরভাবে স্মার্টলি ম্যানেজ করে টেক্সটটা পড়ার জন্য। ওকে, হ্যাপি রাইডিং।